ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়, যার শিরোনাম আলোর প্রতিফলন। তো এই অধ্যায়ের আমরা সমতল দর্পণের আলোর প্রতিফলন এবং সেখানে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় এবং প্রতিবিম্বগুলোর বৈশিষ্ট্য কেমন হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা নেক্সট টপিকস নিয়ে শুরু করব। তো নেক্সট টপিক্সটা এখানে একটা এক্সপেরিমেন্ট দিয়ে শুরু হয়েছে, তো আমরা এটা দিয়ে শুরু করি। লেটস স্টার্ট। তো এইখানে যেটা তিন টুকরা কাঁচ দিয়ে ক্যালাইডোস্কোপ তৈরি করা যায়। তো ক্যালাইডোস্কোপটা কি এবং এটা কিভাবে তৈরি হয় সেটা আমরা আগে দেখি। বলছে যে এক মাপের তিনটি কাঁচের টুকরো নাও, ছবি ফ্রেমের দোকানে এরকম কাঁচের টুকরো সহজেই পাওয়া যায়। ও কোথায় পাওয়া যায় সেটা বলছে। ছবি ফ্রেম মানে ছবি ফ্রেমে বাধাই করে এইরকম দোকানে পাওয়া যায়। আর এমনিতেও যে কোনো কাঁচের যে ইয়াগুলো আছে, যারা কাছের আসবাবপত্র বানায় সেই সব দোকানেও পাওয়া যায়। তিনটি কাছের টুকরো ত্রিভুজাকৃতি ভাবে রেখে কাগজ দিয়ে কয়েকবার পেঁচিয়ে নাও এবং আঠা দিয়ে জুড়ে দিয়ে কাছের টুকরোগুলোকে ত্রিভুজাকৃতি ভাবে আটকে রাখো। এক পাশে পাতলা কাগজ দিয়ে ঢেকে দাও। এবারে ভেতরে একটা দুটো রঙিন পাথর, পুঁতি, ভাঙ্গা কাছের ছুরি ইত্যাদি রেখে অন্য পাশ দিয়ে দেখো। তুমি অপূর্ব নকশা দেখতে পাবে। এটাকে ক্যালাইডোস্কোপ বলে। চোখে লাগিয়ে রেখে এটা ঘোরাও, তাহলে নকশাটিকে নড়তে দেখবে। কাছ থেকে প্রতিফলন এবং তার প্রতিফলনের কারণে এটা ঘটে। তোমাদের মনে হতে পারে সাধারণ স্বচ্ছ কাচে প্রতিফলন বুঝি খুব কম হয়, কিন্তু ক্যালাইডোস্কোপে কাঁচ ঘেঁষে দেখা হয়, যেখানে আপাতন কোণ অনেক বেশি, তাই প্রতিফলনটুকু অনেক বেশি। তো আপাতন কোণ যত বেশি হয় তত বেশি আলো প্রতিফলিত হয়। ঠিক আছে, তো এটা অবশ্যই তোমরা মাথায় রাখবা, আপাতন কোণ যত বেশি হবে প্রতিফলনটা তত বেশি হয়। তো এইখানে এই দেখো তিন টুকরা কাঁচ, এই তিন টুকরা কাঁচকে এরকম ত্রিকোণ আকৃতির ভাবে একটা ক্ষেত্র তৈরি করা হয়েছে। ঠিক আছে, ত্রিকোণ আকৃতির একটা ক্ষেত্র না, এটা একটা ভলিউম তৈরি করা হয়েছে। এরকম একটা পদার্থ, অনেকটা টিনের চালার মতো। ঠিক আছে, অনেকটা তাঁবুর মতো, নিচে একটা দুই পাশে দুইটা, অনেকটা এই মানে নিচে একটা একটা কাঁচ নিচে রেখে আর দুই দিকে দুইটা কি করতে হবে, এইভাবে হেলাই দিতে হবে। তাহলে এই দিকে কি হবে, এটা জিনিসটা ত্রিমাত্রিক ভাবে দেখলে এটা এরকম হয়। ঠিক আছে, তাহলে প্রথমে কি করতে হবে, মেঝেতে একটা রাখতে হবে আর দুই পাশে দুইটা ঠেকনা দিয়ে এই মাথাটা এক জায়গায় লাগিয়ে দুই মাথায় দুইটা লেগে এইভাবে করতে হবে। এরপর যেটা করতে হবে, এটাকে পুরো জিনিসটাকে কাগজ দিয়ে পেঁচাতে হবে যাতে এটা না নড়ে। তোমরা চাইলে সুতা দিয়ে বাঁধতে পারো। ওকে, আর এখানে মাঝে মাঝে দুই একটা ফুট ছিদ্রও করে দেওয়া হয়েছে যাতে এগুলো দিয়ে আলো প্রবেশ করে। ঠিক আছে, এরপর এই যে অংশটা আছে, এই অংশটা এখানে একটা পাতলা কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পাতলা কাগজ কেন? যাতে করে এর মধ্যে দিয়ে আলো যেতে পারে। আবার আমরা যে ছোট ছোট কাঁচের টুকরোগুলো এই কাগজের উপর মূলত রাখবো। ঠিক আছে, সরি, এটা ঢেকে দিতে হবে না, এইটাকে ঢেকে দিতে হবে পুরাটা, এর মধ্যে দিয়ে যেন আলো প্রবেশ না করে। তো করলেও সমস্যা নেই একটু। এটা টেপ, এটা মূলত টেপ, এটা ছিদ্র না, টেপ দিয়ে শক্তভাবে আটকায় দিছে। তো এটা কাগজ দিয়ে কয়েকবার পেঁচাইতে হবে যাতে এটা দিয়ে আলো প্রবেশ করানোর দরকার নাই। কিন্তু তোমার এই যে এখানে যে পাতলা কাগজটা দেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে মূলত কি হবে, আলো প্রবেশ করবে। ঠিক আছে, তো এর মধ্যে যখন আলো প্রবেশ করবে এবং এই যে তিন কোণা যে কাগজটা আছে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, ওই কাগজের উপর ছোট ছোট কাঁচের টুকরো রাখা হবে। ঠিক আছে, তো ছোট ছোট কাঁচের টুকরো যখন লাগা হবে তখন এই ছোট ছোট কাঁচের টুকরোগুলোকে রঙিন দেখাবে। এখন রঙিন দেখানোর কারণ কি? তো আমরা যদি যে কোনো একটা কাঁচের পৃষ্ঠের কথা বলি, এখানে এগুলো যদিও স্বচ্ছ কাঁচে প্রতিফলন কম হয়, কিন্তু এইখানে কি হবে, যেহেতু ক্যালাইডোস্কোপ এইখানে চোখ আছে। ঠিক আছে, চোখটা কোথায় আছে, এখানে আছে, আর আলো প্রবেশ করতেছে এক মাথা দিয়ে। ঠিক আছে, যেহেতু এইখানে এই মাথায় চোখ আর এই দিক দিয়ে আলো প্রবেশ করতেছে, তাই না? তো যেটা সোজা যাচ্ছে সেটাতে তো কোনো সমস্যা নেই, ওটা যাচ্ছেই। কিন্তু যেটা মানে এটাতে এরকম একটা চোঙ এর মতো, তাই না, এরকম একটা চোঙ এর মতো, তিন কোণা চোঙ যদিও, তো আমি এইরকম করে রাখলাম। তাহলে যে আলোটা তোমার এইরকম করে একটা বড় অ্যাঙ্গেলে, খুব বড় অ্যাঙ্গেল এখানে যদি আপতিত হয়, এখানে আঁকি আমরা, এটা অভিলম্ব আঁকি, তাহলে এই আলোটা দেখো খুব সামান্য, এখানে আপাতন কোণের মান কি অনেক বেশি, প্রতিফলন কোণের মানও অনেক বেশি। ছবিটা খুব বাজে হলো, একটু ভালো করে আঁকি। ঠিক আছে, তো এই যে জিনিসটা মনে করো একটা আলো এইভাবে এখানে আপতিত হইলো। ঠিক আছে, আর সেটা গিয়ে এইভাবে চোখে পৌঁছালো, তাহলে এখানে দেখো আপাতন কোণের মান কিন্তু অনেক বেশি। আপাতন কোণের মান কি অনেক বেশি, প্রতিফলন কোণের মানও অনেক বেশি। তো আপাতন এবং প্রতিফলন কোণের মান যদি অনেক বেশি হয় তাহলে সেটি কি হবে,
প্রতিফলনের পরিমাণটা অনেক বেশি হবে। আচ্ছা, ওইটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখানে যেহেতু ছোট ছোট কাঁচের টুকরো আছে, এই মাথায় কি আছে, ছোট ছোট অনেকগুলো কাঁচের টুকরো আছে, ঠিক আছে। তো আলো বারবার এখানে প্রতিফলিত হবে, এইখানে যে একবার হয় বিষয়টা তা না, আলো মূলত এখানে বারবার প্রতিফলিত হবে, এরকম করে বারবার প্রতিফলিত হয়ে হয়ে চোখে পৌঁছাবে, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক। আবার এখানেও কি আছে, অনেকগুলো কাঁচের টুকরো আছে, সেখানেও কাঁচের টুকরার বিভিন্ন সাইজের কারণে বিভিন্ন অ্যাঙ্গেলে আলোর প্রতিসরণ হবে। তো মোট কথা এখানে একটা আলোক রশ্মি অনেকবার প্রতিফলিত হবে। তো আমরা জানি যে প্রত্যেকটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য, মানে আমরা যে দৃশ্যমান যে 400 থেকে 700 ন্যানোমিটার আলো আছে তরঙ্গ দৈর্ঘ্যের, তো ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য প্রতিফলনটাও কি হয়, ভিন্ন ভিন্ন হয়, প্রতিসরণটাও ভিন্ন ভিন্ন হয়। তো যার ফলে তোমার হবে কি না, প্রতিফলন একই হয়, তো ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে প্রতিফলিত হওয়ার ফলে এবার এখানে প্রতিসরণের কনসেপ্টটাও ইউজ হবে, ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে প্রতিসরিত হবে এই কাজগুলোর মধ্যে দিয়ে। এখানে প্রতিফলনে আলোচনা করছি, কিন্তু এখানে প্রতিসরণের কনসেপ্টটাও আছে। তো এখানে ছোট ছোট যে কাজগুলো রাখা হবে, এই কাঁচের টুকরো দিয়ে যে আলোটা যাবে, সেই আলোটা এই বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিভিন্ন অ্যাঙ্গেলে প্রতিসরিত হবে, ফলে এখানে অনেকগুলো আলোর আলাদা আলাদা আলোক রশ্মি তৈরি হবে, এবং সেগুলো আবার প্রতিফলিত হয়ে গিয়ে কি হবে, চোখে পৌঁছাবে। ফলে এইখানে অনেকগুলো কালার আমরা দেখতে পাবো, অর্থাৎ যে আমাদের চোখে যে কালারের আলোটা গিয়ে পৌঁছাবে আমরা সেটাকে সেই কালারের দেখতে পাবো, ঠিক আছে। তো ফলে প্রত্যেকটা কাজকেই আমরা এখানে ভিন্ন ভিন্ন কালারে ভিন্ন ভিন্ন ভাবে দেখতে পাবো, অর্থাৎ এখানে একটা কালারের বর্ণালী তৈরি হবে, ঠিক আছে। এইরকম একটা শেপ হবে। যদি এটাকে ঘুরাই তাহলে এই এই গোলাকার জিনিসটাও আস্তে আস্তে কি ঘুরবে, ঠিক আছে। তো এখানে আলোর প্রতিফলন এবং প্রতিফলনের একটা সম্মিলিত প্রভাব, মানে প্রভাবের কারণেই এখানে কি হবে, প্রত্যেক সম্মিলিত ক্রিয়ার কারণেই তোমার মূলত এখানে ইয়া হবে, এই ক্যালাইডোস্কোপে বিভিন্ন কালারের পট্টি দেখা যাবে, ঠিক আছে। তো এরপর নেক্সট জিনিসটা আসো, এখানে বলতেছে যে পূর্ণ দৈর্ঘ্য প্রতিবিম্ব দেখার জন্য একটি সমতল আয়না কত বড় হতে হবে। তো আমরা সাধারণত আয়নায় নিজের ছবি দেখি, তো আমরা অনেক মাথা থেকে পা পর্যন্ত পুরো অংশটাই আমরা আয়নায় দেখতে পাই। তো এখন কথা হচ্ছে যে একটা মানুষ তার পুরো ছবি দেখার জন্য কি ফুল আয়নার ছবি, মানে ওই মানুষের দৈর্ঘ্যের সমান আয়নার প্রয়োজন আছে কি না, ঠিক আছে। তো যদি আসলে মানুষের পুরো বডি দেখার জন্য মানুষের যে তোমার আছে, মানুষের পুরো দৈর্ঘ্যের সমান আয়নার দরকার নাই। তোমরা এই ছবিটা দেখতে পাইতেছো, এখানে মূলত যে আয়নাটাকে যদি আয়নার উপরের অংশটা যদি চোখের সোজা রাখা হয় বা মাথা পর্যন্ত রাখা হয়, তাহলে যেটা হবে কি, এই মাথার যে এই আলোটা কি হবে, সোজাসুজি গিয়ে সোজাসুজি ফিরে আসবে, অর্থাৎ মাথার আলোটা, আর মাথা থেকে আলো কি হবে, এইভাবে চোখে পৌঁছায় এর প্রতিবিম্বটা এখানে তৈরি হবে, ঠিক আছে। আর পায়ের এই পায়ের আলোটা কি হবে, তোমার এই যে এই দিক থেকে এই পায়ের আলোটা এইখানে প্রতিফলিত হয়ে পায়ের আলোটা কি হবে, এইখানে প্রতিফলিত হয়ে এই দিকে যাবে, ওকে। তো এইখানে যদি আমরা অভিলম্ব আঁকি, এটা অভিলম্ব, তাহলে এটাকে এই দিকে যাবে, ঠিক আছে, ওকে। তো তার মানে দেখো, এই চোখ হচ্ছে এইটা, চোখ এবং পা এর মাঝামাঝি জায়গায় পায়ের আলোটা আয়নার কোন জায়গায় প্রতিফলিত হচ্ছে, চোখ এবং পায়ের মাঝামাঝি জায়গায় কি আলোটা প্রতিফলিত হয়ে চোখে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। চোখ এবং পায়ের মাঝামাঝি জায়গা থেকে আলোটা গিয়ে চোখে পৌঁছাচ্ছে, ঠিক আছে। তার মানে আর বাকি যে অংশটা আছে, বাকি উপরের অংশগুলোর আলো তাহলে কোথায় প্রতিফলিত হবে, এখানে প্রতিফলিত হবে, ঠিক আছে। এইখানে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রতিফলিত হয়ে সেগুলো কি চোখে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে, এইভাবে। তার মানে এই আয়নার যে এইটুকু অংশ আছে, এইটুকু অংশের আসলে কোনো কাজ নাই, এইটুকু অংশের কোনো কাজ নাই, তাই না। তাহলে এই জায়গায় যদি আয়না না থাকে তাহলে কোনো সমস্যা নাই। তাহলে একজন মানুষের তার ফুল ছবি দেখার জন্য তার অর্ধেক পরিমাণ আয়না হলেই যথেষ্ট। তবে শর্ত হচ্ছে আয়নাটাকে তার মাথা বরাবর বা চোখ বরাবর রাখতে হবে। এখানে শুধু চোখের ছবি দেখতে হবে, তো মাথা বরাবর রাখতে হবে আর কি। আয়নাটাকে কি রাখতে হবে, তার মাথা বরাবর রাখতে হবে, তাহলে সে পুরোটার ছবি দেখতে পাবে। আর এইদিকে তার অর্ধেক উচ্চতা উপর পর্যন্ত রাখতে হবে, অর্থাৎ তার মাথা থেকে কোমর পর্যন্ত মোটামুটি একটা আয়না হলেই সে পুরো বডির ছবি
দেখতে পাবে। ঠিক আছে, চোখ যেহেতু উপরে আছে এই জন্য নিচের অংশের প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা এর উত্তর হচ্ছে এই চিত্র 8.12 চিত্রের জ্যামিতি থেকে বলা যায় সমতল আয়নার দৈর্ঘ্য 0.75 মিটার, অর্থাৎ মানুষের দৈর্ঘ্য, এই মানুষটা কে যে আসল আর কে যে নকল বুঝতেই তো পারতেছি না, তো আমি উল্টা দিক থেকে আঁকছি, এইটা বিম্ব আর এটা হচ্ছে মানুষ। যাই হোক, এই সেম ছবিগুলো এই দিকে হবে। তো মানুষটার হাইট হচ্ছে 1.57, তো এটার দৈর্ঘ্য আর আয়নার দৈর্ঘ্য এর অর্ধেক হলেই হয়ে যাবে, তার কারণ অর্ধেক পর্যন্ত, যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলে ওইদিকেও ততখানি হবে, এদিকেও ততখানি হবে। ঠিক আছে, তো মজার ব্যাপার হচ্ছে তুমি আয়না থেকে 1 মিটার দূরেই থাকো কিংবা 10 মিটার দূরেই থাকো, তোমার আয়নার দৈর্ঘ্য কিন্তু সবসময় হবে তোমার দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ অর্ধেক পরিমাণ আয়না হলেই তুমি পুরো বডিকে দেখতে পাবা। তবে শর্ত হচ্ছে আয়নাটা মাথা বরাবর থাকতে হবে। আয়নাটা কি থাকতে হবে? মাথা বরাবর থাকতে হবে। মাটি থেকে তোমার অর্ধেক পর্যন্ত থাকলে হবে না, উপর থেকে তোমার শরীরের বডির অর্ধেক পর্যন্ত থাকতে হবে। ঠিক আছে, তোমার মা বাবা কিংবা অন্য কেউ যদি সাজগোজ করার পর তাদের কেমন দেখাচ্ছে দেখার জন্য পূর্ণ দৈর্ঘ্য সমতল আয়না বা ফুল লেন্থ মিরর কিনতে চায়, তাহলে তাদের বলো অর্ধ দৈর্ঘ্য সমতল আয়না কিনলেই চলে যাবে। তো আমাদের বাসা বাড়িতে সাধারণত যে ড্রেসিং টেবিলগুলো থাকে সেগুলোতে কিন্তু এই যেটা যে ড্রেসিং টেবিল হয়, আয়না কিন্তু এখানে প্রথমে বক্স থাকে, তাই না? এখানে একটা বক্স থাকে, বিভিন্ন ধরনের ড্রয়ার থাকে, তাই না? এরকম এখানে ড্রয়ার থাকে, তারপর এইদিকে একটা পাল্লা থাকে, নিচে ড্রয়ার থাকে। আর আয়না কিন্তু যদিও অর্ধেক থাকে না, ওরা তোমার মানুষ তো আর বিভিন্ন দৈর্ঘ্যের হয়, এই জন্য একটু মাথার, একটা মানুষের হাইট যদি কি হয় এতখানি হয়, তাহলে তো মানুষের হাইটের চেয়ে একটু বড় করা হয় তোমার, কারণ মানুষ তো বিভিন্ন হাইটের হয়, ওই জন্য একটু বড় করে মোটামুটি একটা মানুষ যদি 5 ফুট 6 ইঞ্চি হয়, তাহলে এটা মোটামুটি 2.5 ফুট হলেই হয়, তো 3-4 ফুট রেখে দেয় আর কি, সব মানে সাবধানতার কারণে একটু এই তাহলে আয়নাটা কি হয়, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আয়না হয়, আর নিচে কিন্তু ড্রয়ার থাকে, তাই না? তারপরেও কিন্তু আমরা যখন এখানে দাঁড়াই আয়নার সামনে, আমাদের কিন্তু এই পুরো বডিটা দেখতে কোনো অসুবিধা হয় না, আমরা কিন্তু মেঝের ছবিটা ঠিকই আয়নায় দেখতে পাই, আমাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরোটাই আমরা আয়নায় দেখতে পাই। যদিও ড্রেসিং টেবিলের আমাদের আয়নাটা কি হয় সাধারণত একটুখানি উপরে থাকে, মাটি পর্যন্ত থাকে না, হয়তো অর্ধেক থাকে না, আমাদের অর্ধেকের বেশি থাকে, তখন একদম মেপে তো আর সবকিছু এইভাবে করা সম্ভব না, তাছাড়া মানুষ তো বিভিন্ন হাইটের আছে, আমাদের ফ্যামিলিতে এমনও হয়তো বা কিছু ব্যক্তি আছে তাদের হাইট 5 ফুট 10 ইঞ্চি, এমন ব্যক্তিও তো থাকতে পারে, তো তার ক্ষেত্রে তো একটু উঁচু লাগবে। ঠিক আছে, আর কোমর পর্যন্ত রাখলে একটু খারাপ দেখায়, এই জন্য মোটামুটি একটু নিচ পর্যন্ত রাখা হয় সৌন্দর্যের জন্য। বাট এটা কখনোই দেখবে কোনো বাসাতেই কি থাকে না, আয়না একদম মাটি থেকে থাকে না। হ্যাঁ, এখন একটা নতুন ডিজাইন এসছে, শুধুই আয়না থাকে একটা স্ট্যান্ডের মধ্যে, এ ধরনের কোনো ড্রয়ার বা কিচ্ছু থাকে না, সেগুলোর ক্ষেত্রে হয়তো মাটি পর্যন্ত থাকে। তো বাট আমাদের মাটি পর্যন্ত আয়নার দরকার নাই, উপর থেকে কোমর পর্যন্ত আয়না হলে আমরা পুরো বডি দেখতে পাবো। ঠিক আছে, তো দুটি সমতল আয়না পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণে রাখা আছে। প্রথম আয়নায় 60 ডিগ্রিতে আলো ফেলা হলে আলোক রশ্মি কোন দিকে যাবে? তাহলে দুইটা আয়না পরস্পরের সাথে 60 ডিগ্রিতে আছে, তাহলে এটা একটা আয়না, তাহলে একটা আয়না আছে এটা। ঠিক আছে, তারা পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণে আছে। ওকে, তাহলে প্রথম আয়নায় এই পয়েন্টে, এটা যে পয়েন্টে হোক না কেন, যে কোনো পয়েন্টে হইতে পারতো, যে কোনো পয়েন্টে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করা হয়েছে, আলোক রশ্মি ফেলা হয়েছে। 60 ডিগ্রি কোণে আলোক রশ্মি ফেলা হয়েছে মানে কি, যে এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে কি অভিলম্ব, তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি কোণে। তাহলে কি হবে, আলোটা প্রতিফলিত হবে কত ডিগ্রিতে, এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলেই আলোটা কি হবে, প্রতিফলিত হবে। তা আলো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিফলিত হয়ে কোন দিক দিয়ে যাবে, আলো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিফলিত হয়ে এই দিকে যাবে। ঠিক আছে, ওকে, এইদিকে যখন যাবে, তো এখন এইখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে সেটা যদি এই অ্যাঙ্গেলটা, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা যদি আমরা হিসাব করি, তাহলে এইটা যদি 60 হয় তাহলে এইটুকু হবে কত, ডেফিনেটলি 30 হবে, কারণ এটা তো 90 ডিগ্রি। এই ফুল কোণটা কত ডিগ্রি, এই ফুল কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাই 90 ডিগ্রির জন্য এখানে 60 ডিগ্রি, তাহলে বাকিটুকু হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বাকি এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, আবার এইটুকু কত ডিগ্রি, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা আয়নাকে রাখা ছিল, তাহলে 30 আর 60 90, তাহলে এই ত্রিভুজের বাকি যে অ্যাঙ্গেলটা এটা কত, 90 করে। ঠিক আছে, কারণ এই দুইটা যদি 90 করে হয়, আমরা আবার কি জানি যে কোনো একটা তলের উপর যদি অভিলম্ব বরাবর অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সরি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, 0 ডিগ্রি আপাতন কোণটা
অভিলম্বের সাথে হিসাব করা হয়। তো এটাই অভিলম্ব, আলো পড়ছে একই দিকে, অর্থাৎ আপতন কোণের মান যদি 0 হয় তাহলে প্রতিফলন কোণের মানও 0 হবে, অর্থাৎ একই দিকে আলো চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ আলোটা কি হবে, এই দিক দিয়েই ব্যাক করবে। আলোটা কোন দিকে ব্যাক করবে, সরি, আলোটা এই দিকেই ব্যাক করবে। ওকে, বুঝতে পারছো? তাহলে আলো যেই অ্যাঙ্গেলে পড়ছে সেই অ্যাঙ্গেলেই ব্যাক করবে। ওকে, আলো যে অ্যাঙ্গেলে পড়ছে ওই অ্যাঙ্গেলেই আলো ব্যাক করবে। ঠিক আছে, ওকে। তো আলো যে অ্যাঙ্গেলে পড়ছিল ওই অ্যাঙ্গেলেই ব্যাক করবে। এখন এই আলোটা, ওকে, তো এখন দেখো আবারও কিন্তু এই যে আলোটা ফিরে আসলো, যে আলোটা ফিরে আসলো তার জন্য আপাতন কোণের মান কিন্তু আবার কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি হলো, যেহেতু সে একই রাস্তায় ফিরে আসছে। এবার এইটাই তার আপতন কোণ। তাহলে এই আলোটা আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হবে, ফিরে যাবে, অর্থাৎ সে কি করবে, এই দিক দিয়েই আবার ব্যাক করবে। ঠিক আছে, তার মানে আলোটা সে যে দিক দিয়ে যাবে ওই দিকেই ফেরত যাবে। ওকে, তো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা আলো রেখে, যদি এখন এটা শুধু 60 না 30-এর জন্য যদি দুইটা আয়নাকে তোমরা কি করো, 30 ডিগ্রি কোণে রাখো, দুইটা আয়নাকে পরস্পরের সাথে 30 ডিগ্রি কোণে রাখছো, আর এখানেও কি 30 ডিগ্রি অ্যাঙ্গেলেই আলো ফেলছো। ঠিক আছে, 30 ডিগ্রিতে রাখছো, আর আলোটা এটা তো অভিলম্ব, অভিলম্বের সাথে 30 ডিগ্রি কোণেই কি আলো ফেলছো, তাও একই ঘটনাই ঘটবে। তাহলে এটা কি হবে, 30 ডিগ্রিতেই ব্যাক করবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে সবসময়। কেন 90 ডিগ্রি হবে, এটা যদি 30 হয় তাহলে এটাও 30, আর আমরা এই আয়নাটাকেও 30 ডিগ্রি রেখেছি। ঠিক আছে, তাহলে এটা হবে কত, 60 ডিগ্রি, তাই না? তখন এটা হবে কত, 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তার মানে আলো আবার কি হবে, সেম ডিরেকশনেই ব্যাক করবে। বুঝতে পারছো? আলো যে দিক দিয়ে আসছে সেই দিক দিকে যাবে। অর্থাৎ তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে দুইটা আয়না একটা থিটা অ্যাঙ্গেলে যদি আমরা রাখি, যে কোনো দুইটা আয়নাকে যদি আমরা থিটা অ্যাঙ্গেলে রাখি, রাখার পর যে কোনো একটা আয়নার উপর যদি ওই সেম থিটা অ্যাঙ্গেলে আলো ফেলি, তাহলে সেই আলোটা একই রাস্তায় ফিরে যাবে। সেই আলোটা কি হবে, একই রাস্তায় ফিরে যাবে। ওকে, তো এখানে বলছে যে আমরা এখানে পিন হোল গর্তের মধ্য দিয়ে যদি আলো ফেলানো হয় তাহলে সেখানে আবার উল্টা বিম্ব তৈরি হয়। তাহলে সূক্ষ্ম ফুটা দিয়ে কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি করা সম্ভব, এবং সেটা হবে ডেফিনেটলি উল্টা। এটা কিভাবে হয় আমরা দেখি। একটা অন্ধকার ঘরে একটা বোর্ডের মাঝে খুব ছোট একটা ফুটো করে একটা জ্বলন্ত মোমবাতির সামনে রাখো। 8.14 চিত্রে দেখানো উপায়ে বোর্ডটার অন্য পাশে একটা সাদা কাগজ রাখো। সাদা কাগজে যদি অন্য কোথাও থেকে আলো পড়তে না দাও তাহলে সেখানে মোমবাতির শিখার একটা প্রতিবিম্ব দেখা যাবে। অর্থাৎ একটা পুরো অন্ধকার ঘর, সেই অন্ধকার ঘরে এইরকম একটা তোমার ইয়া থাকবে। ঠিক আছে, এইরকম একটা বোর্ড আছে, যে বোর্ডটা কি হবে, তোমরা যদি এই পরীক্ষাটা কেউ করতে চাও তাহলে এটা কি করবা, বাক্সের মধ্যে করবা। এই বোর্ডটা পুরো বাক্সে রাখবা, যাতে করে এই মোমবাতির আলো কি না হয়। আমরা জানি আলো সোজা পথে যায়, কিন্তু আলো এটা মিথ্যা কথা। আলো তোমার আলোর এক ধরনের তরঙ্গের বৈশিষ্ট্যের কারণে আলো মূলত এই যে তখন দেখা যায় এই জায়গাতে এসে কি হয়, এখানে বেঁকে যায়। আলোর যেহেতু তরঙ্গ চতুর্দিকে ছড়িয়ে যায়, তো আলো বাঁকা পথে যায় না, এটা দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কথা। আলো আসলে বাঁকা পথেও যায়। ঠিক আছে, তবে বাঁকা পথে চলার সময় তার ইন্টেন্সিটি, তার তীব্রতা এগুলো একই থাকে না, কিছুটা পরিবর্তন হয়ে যায় হয়তোবা, বাট আলো বাঁকা পথে যায়। তাহলে আলো কি হবে, এই আলো কিন্তু ছড়িয়ে এখানে পড়বে, আবছা আলো তৈরি হবে, ইন্টেন্সিটি যেহেতু কমে যাবে। তো সেক্ষেত্রে তোমরা এটা পুরাটাই কি করবো, বাক্স দিয়ে বন্ধ রাখার চেষ্টা করবে। এটা কি করবা, বাক্স দিয়ে একদম বন্ধ রাখার চেষ্টা করবে, যাতে কি না হয়, আলো অপর পৃষ্ঠায়ও এই দিক দিয়েও যেন আলো ঢুকতে না পারে। ঠিক আছে, এই দিক দিয়েও যেন আলো ঢুকতে, হয়তো তোমরা চাইলে ছোট্ট একটা ফুটা করতে পারো, যেই ফুটা দিয়ে তোমরা এই জিনিসটাকে দেখতে পাবা। ওকে, অথবা এই ওয়ালে একটা ছোট ফুটা করতে পারো, যে ওয়াল দিয়ে তোমরা কি এই জিনিসটাকে দেখবা, তাহলে এটা মোর রিয়েলিস্টিক হবে। ঠিক আছে, তার মানে অর্থাৎ এই যে ছোট্ট ছিদ্রটা আছে এই কাগজের দেয়ালে, এই ছিদ্র দিয়ে ছাড়া বক্সের অপর দেয়ালে, অর্থাৎ বক্সের ভিতরে অন্য কোনোভাবে আলো প্রবেশের যেন সুযোগ না থাকে। যদি আলো প্রবেশের সুযোগ না থাকে তাহলে এইখানে তোমরা দেখবা যে এই যে মোমবাতিটা আছে, মোমবাতির এই প্রান্ত থেকে আলো যাবে, গিয়ে কোথায় পড়বে, এই প্রান্ত থেকে আলো গিয়ে
ঠিক এই দিকে পড়বে, ঠিক আছে। তাহলে এই প্রান্তের আলোটা এখানে পড়বে, আর এই প্রান্তের আলোটা কোথায় গিয়ে পড়বে, এইখানে পড়বে, ঠিক আছে। অথবা তোমরা চাইলে কি করতে পারো, এই যে এখানেও আঁকতে পারো, তাহলে এখানকার আলোটা এখানে যাবে, ঠিক আছে। যদি এটা ছোট ইয়ার কারণে হয়তো বা অত দূর পর্যন্ত দেখা যাবে না, আলো কম তাই, ঠিক আছে। ওকে, তো এইভাবে তাহলে এই পয়েন্টটা যখন এইখানে আসবে তখন এই আলোটা কোথায়, এখানে তৈরি হবে। তখন আমরা যখন এই দিক থেকে দেখব তখন এই পয়েন্টটাকে কোথায় দেখতে পাবো, এখানে দেখতে পাবো। আর এই পয়েন্টটাকে আমরা কোথায় দেখতে পাবো, এখানে দেখতে পাবো, ঠিক আছে। এই জন্য এটা উল্টা ছবি দেখাবে। কেন উল্টা দেখাবে সেটা বুঝতে পারছো, যে উল্টাটা কেন হইলো, কারণ এটা তো ছোট্ট গর্ত, এই দিকে যদি জায়গা থাকতো, যদি এখানে এই অন্য কোথাও কোনো ছিদ্র নাই, শুধু একটাই ছিদ্র আছে, আর আলো কি হবে, এখানে যেহেতু ছোট ছিদ্র সোজা পথেই যাবে, ঠিক আছে। সোজা পথে, আলো বাঁকা পথে যায় সেটা বিশেষ বিশেষ ক্ষেত্রে আমি বললাম, বাট এইখানে আলো কি সোজা পথেই যাবে। তো এখানেও যে আলো সোজা পথে যায় না এটাও সত্য কথা না, এখানেও আলো বাকি, সেটা ব্যতিচার অপবর্তন এগুলো ভিন্ন কনসেপ্ট। বাট এখানে আমরা যদি দেখি যে এখানে উজ্জ্বল যে আলোটা, সেই উজ্জ্বল আলোটা এরকম করে সোজাই যাবে, এখানকার আলোটা এখানে পড়বে আর এখানকার আলোটা এই ছিদ্র দিয়ে ওইদিকে পড়বে, তখন সোজা লাইন টানলে ওইরকমই হয়। ফলে বস্তু এখন ভাবে এই একইভাবে এখানে প্রত্যেকটা পয়েন্টেরই কি হবে, একইভাবে এই পয়েন্ট, যদি এটা সঠিকভাবে ছবিটা হয়তো আঁকা হয় নাই, মানে এক্সাক্ট হয় নাই, এই লাইন টানলে কিন্তু এইটা এখানে হচ্ছে না। আচ্ছা যাই হোক, ওরা আঁকার সময় এটা একটু নিচে নামতো, ঠিক আছে, পুরো ছবিটা একটু নিচে নামবে, ঠিক আছে। তার কারণ এই পয়েন্টটা তো এখানে হওয়ার কথা ছিল, কিন্তু দাগ টানলে এটা এখানে হচ্ছে। যাই হোক, এটা এক্সাক্ট ছবিটা একটু, ছবি আঁকতে এরকম ভুল হইতেই পারে, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা পয়েন্ট কি হবে, এইভাবে ক্লিয়ার হবে, এইভাবে ফুল বস্তুটা তৈরি হবে, অর্থাৎ বস্তুটা কি হবে, উল্টা দেখা যাবে। বস্তুটা কি হবে, অবশ্যই অবশ্যই এখানে উল্টো দেখা যাবে। তাহলে পিন হোল ক্যামেরা, তোমরা জানো পিন হোল ক্যামেরা শার্টের বোতামে সাধারণত, যেগুলো স্পাইং এর কাজে ব্যবহার করা হয়, শার্টের বোতামে লাগানো হয়, অনেক সময় ভিন্ন ভিন্ন জায়গায় লাগানো হয় পিন হোল ক্যামেরা। এই পিন হোল ক্যামেরায় বিম্ব কিন্তু উল্টো হয়, ঠিক আছে। তো এগুলোকে আবার পরবর্তীতে সোজা করারও সুযোগ থাকে। আমাদের যে মোবাইলের ক্যামেরা এগুলোতে দেখ, এগুলো কিন্তু পিন হোল ক্যামেরাই, ছোট ছিদ্র। তো এখানে দুই ধরনের, মূলত বিম্বটা প্রথমে উল্টাই তৈরি হয়, পরে এটা বিশেষ প্রসেসে এটাকে কি করা যায়, সোজা করে নেওয়া হয়। আবার ক্যামেরা তো দুই ধরনের অপশনই থাকে, বিম্ব উল্টা বিম্ব পাওয়া যায়, এদিক থেকে ওদিক ডান বাম সব ধরনের বিম্বই পাওয়া যায়। এটা পরবর্তীতে ওরা ভিতরে বিভিন্ন সেটিংসের মাধ্যমে এটা করে, কিন্তু প্রথম যে বিম্বটা তৈরি হয় পিন হোল ক্যামেরার মধ্যে দিয়ে, আমাদের মোবাইলের ক্যামেরা বা অন্য যে ক্যামেরাগুলো আছে, ডিএসএলআর ক্যামেরার কথা আলাদা, পিন হোল যে ছোট্ট ছিদ্র বিশিষ্ট ক্যামেরা, আমার মোবাইলের ক্যামেরাগুলো সাধারণত পিন হোল হয়। তারপর স্পাইং এর যে ক্যামেরাগুলো শার্টের বোতামে বা অন্য কোথাও লাগিয়ে দেওয়া থাকে, এই পিন হোল ক্যামেরাগুলোতে মেইন বিম্বটা উল্টা হয়, পরবর্তীতে সেটাকে কি করা হয়, সোজা করা হয়, তার দ্বারা আবার দুইবার প্রতিফলনের মাধ্যমে। তো পেছনের সাদা কাগজটি সামনে পেছনে সরিয়ে বিম্বটি ছোট বড় করা যাবে, অর্থাৎ ডিস্টেন্সটা যত বেশি হবে, তখন আমরা জানি যে যদি আমরা কি করতাম, এই সাদা কাগজটা এখানে রাখতাম, তাহলে বিম্বটা তাহলে তাহলে কি এই আলোটা এবার এখানে তৈরি হইতো, আর এই পয়েন্টটা এখানে তৈরি হইতো, তাই কি না। তখন কাগজটাকে তো আমরা সামনে নিয়ে আসছি, আলো তো সোজাই যাচ্ছে, তাহলে জিনিসটা কি হইতো, এবার ছোট হইতো। যেটাকে আরো যদি পিছাই নিতাম তাহলে এটা কোথায় হইতো, এখানে, আর এটা হয়তো এখানে। এই কাগজটাকে যদি আমরা এখানে রাখি তাহলে বিম্বটা তৈরি হবে কত, এত বড়, ঠিক আছে, এত বড়। মানে আর যে ছবি আঁকতে যাই হোক, এত এত বড় বিম্ব তৈরি হইতো, ঠিক আছে। তো এইরকম করে বিম্ব ছোট বড় করা যাবে, যেটাই হোক না কেন বিম্ব কিন্তু হবে উল্টা। তো বুঝতেই পারছো, প্রতিবিম্বটি বাস্তব, উল্টা, সকল দূরত্বে স্পষ্ট, এবং যত দূরেই হোক, যত দূরে নিয়ে যাব তত বড় হবে। এই পদ্ধতিতে পিন হোল ক্যামেরা তৈরি করা হয়, ঠিক আছে। এরপর দেখো 8.18 চিত্রে যেভাবে দেখানো হয়েছে সেভাবে দুটি আয়না এ ও এবং বি ও পরস্পরের সাথে লম্বভাবে রাখা আছে। অর্থাৎ দুইটি আয়না, একটা আয়না কোনটা, একটা আয়না হচ্ছে এ ও, এটা একটা আয়না, আর একটা আয়না কোনটা, এটা আর একটা আয়না, অর্থাৎ দুইটা আয়না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা আছে, ঠিক আছে। তো রাখলে কি হবে, তার সামনে তুমি তোমার বাম হাতটি রেখেছো, হাতটির প্রতিবিম্বগুলো আঁকো। তাহলে তুমি যদি, আমরা যদি এভাবে আঁকার চেষ্টা করি, তাহলে এই আয়নার ক্ষেত্রে বিও আয়নায় এই মাথার ছবিটা কোথায় হবে, এখানে হবে, তাই কিনা। আমি যদি ইয়া দিয়ে আঁকার চেষ্টা করি তাহলে এই ছবিটা হবে কোথায়, এখানে, আর এটা হবে এখানে। তাহলে এইরকম করে বিম্ব তৈরি হবে এই আয়নায়,
ঠিক আছে। এবার এই ছবিটা এই আয়নায় কোথায় তৈরি হবে, তাই না? আমরা জানি যে ডিস্টেন্স গুলো তাহলে যেটা যত দূরে থাকবে সেটা তত দূরেই হবে। এই পয়েন্টের ওই আঙ্গুলের মাথার ছবি হবে কোথায়, এইখানে। আর এই করতালের ছবি হবে এইখানে। অর্থাৎ যেটা দূরে যেটা কাছে সেটা কাছেই হবে, যেটা দূরে সেটা দূরেই হবে। ঠিক আছে, এইরকম করে বিম্বটা তৈরি হবে। ওকে, ঠিক আছে। দেখো এখানে এ ও বি তোমার হচ্ছে প্রকৃত হাত। প্রকৃত হাত কোথায় তোমার, এইটা, এইটা হচ্ছে প্রকৃত হাত। তোমার হাতের সামনাসামনি প্রতিবিম্ব। আর এইটা হচ্ছে এ প্রাইম ও বি, এইটা হচ্ছে তোমার সামনাসামনি প্রতিবিম্ব। ঠিক আছে, ঠিক সেই রকম এ ও বি প্রাইম, এটা হচ্ছে তোমার কি হাতের উপর নিচ বিন্দু। এটা হচ্ছে সামনাসামনি বিম্ব, এটা হচ্ছে কত উপর নিচ বিম্ব। তারপর আছে ডান দিক হিসাব করো, দুই ক্ষেত্রেই বাম হাতের প্রতিবিম্ব ডান হাত হিসেবে এসেছে। ঠিক আছে, তাহলে উল্টে গেছে, অর্থাৎ ছবিটা কি আছে, এটা বাম হাত, এখানে দেখে মনে আছে ডান হাত, এটা এখানে বাম হাত, এখানে দেখে মনে আছে ডান হাত। অর্থাৎ কি তোমার উল্টে গেছে, বিম্ব উল্টা হয়ে গেছে। সমতল দর্পণে সবসময় উল্টা বিম্বই তৈরি হবে। এরপর আছে এ প্রাইম ও বি প্রাইমের প্রতিবিম্ব হিসেবে দেখা যাবে। তাহলে এটা হচ্ছে কি এ প্রাইম ও বি প্রাইম, এইটা এইটা হচ্ছে কি প্রতিবিম্বের প্রতিবিম্ব। ঠিক আছে, অর্থাৎ এই বিম্বটার এই বিম্ব বা এই বিম্বের প্রতিবিম্ব এইটা, এই জন্য দুইবার উল্টে যাবে। এই জন্য কি হচ্ছে এখানে দুইবার, এখানে তো একবার উল্টাইছে, এখানে আর একবার উল্টাবে, যার ফলে কি হবে তোমার যেটা হবে যে এখানে আর একটা আয়না যদি রাখা হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখানে কি আছে, এইখানে আর একটা আয়না আছে, এখানে যে আয়না নাই তা না, এখানে একটা আয়না আছে, এইখানে আর একটা আয়না রাখা আছে। ঠিক আছে, তাহলে এর বিম্বটা আবার এখানে দেখা যাবে, এর বিম্বটা আবার এইখানে দেখা যাবে। এখন দুইটার বিম্ব একই হবে। দেখো এই এর বিম্ব এখানে তৈরি হবে যে ভাবে, ঠিক এর বিম্বটা ঠিক একইভাবে এখানে তৈরি হবে। ফলে এই দুইটা বিম্ব একটার উপর আরেকটা উপরিপাতিত হবে। অর্থাৎ এখানে দুইটা বিম্ব থাকবে, কিন্তু দুইটা বিম্ব হুবহু একটার সাথে আরেকটা কি হবে, জাস্ট মিলে যাবে। ঠিক আছে, এটা অদ্ভুত একটা কাহিনী। এখানে যে আরেকটা আয়না থাকে, তাহলে এই বিম্বটার বিম্ব এখানে তৈরি হবে, এই বিম্বটার বিম্ব এখানে তৈরি হবে। ফলে এই যে বিম্বটা, এই বিম্বটা এই দুইটা বিম্বের উপরিপতনের ফলে একদম সেম টু সেম হবে এবং উল্টে যাবে, দুইবার উল্টে যাবে। ফলে মনে হবে এই প্রকৃত হাতটাই তোমরা আবার কি পাইলা, ফেরত পাইলা। ঠিক আছে, এ ও এ প্রাইম ও বি প্রাইমের ক্ষেত্রে প্রতিবিম্বের প্রতিবিম্ব হিসেবে দেখা যাবে এটি এ প্রাইম ও বি এর প্রতিবিম্বের উপর নিচ প্রতিবিম্ব হতে পারে, আবার এ ও বি প্রাইম প্রতিবিম্বের সামনাসামনি প্রতিবিম্ব হতে পারে। মানে এটারও প্রতিবিম্ব, এটারও প্রতিবিম্ব, দুইটার প্রতিবিম্ব একটার সাথে আরেকটা মিলে যাবে একদম। ঠিক আছে, লক্ষ্য করো একবার প্রতিফলনে বাম হাত ডান হয়ে গেছে, ডান হাত বাম হয়ে গেছে, কিন্তু দুইবার প্রতিফলনে কি হবে, আবার ফিরে আসবে। অর্থাৎ একটা জিনিসকে যদি আমরা দুইবার উল্টায় দেয় তাহলে ডিরেকশন তো সেম হয়ে যায়। এই যে রেখা, এটাকে একবার এইদিকে করলাম, পরের বার রেখে কি করলাম, উল্টাই দিলাম, পরের বার যদি আবার উল্টায় দেয় তাহলে কি হবে, ডিরেকশন সেম হয়ে যাবে না? তো বিষয়টা হচ্ছে ওইরকম। ওকে, এরপর তাহলে সমতল দর্পণের বিভিন্ন ধরনের কেস আমরা স্টাডি করলাম। এখন আমরা দেখব গোলীয় আয়না বা স্ফেরিক্যাল মিরর। সাধারণ সমতল আয়না আমরা সবাই দেখেছি, কিন্তু সত্যিকারের গোলীয় আয়না আমরা সবাই নাও দেখতে পারি। তবে গোলীয় আয়নার মূল বিষয়টি কিন্তু চকচকে নতুন চামচে অনেকটা দেখা যায়। তাহলে চকচকে যে চামচগুলো আছে, এই চামচগুলোতে তোমরা যদি দেখো, সেগুলোতে তোমরা গোলীয় আয়নার একটা উপস্থিতি দেখতে পাবা। আবার অনেক আছে তোমাদের, অনেকগুলো কিছু কিছু কার এবং মোটর সাইকেল আছে, যেগুলোর ক্ষেত্রে অনেক সময় উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তোমরা কিছু কার বা মোটর সাইকেলে দেখবা একটা এরকম বড় মিরর থাকে, একটা বড় মিররে আবার দেখবা এখানে একটা ছোট গোল মিরর থাকে। অনেক সময় দেখবা কারে, সাধারণত কারে এই জিনিসটা হয়। এটা কি আঁকলাম গো, ঠিক আছে, এরকম কারে যদি তোমরা দেখো, ও কারে মনে করো কারের সাথে এটা লাগানো আছে। ঠিক আছে, এটা কারের সাথে লাগানো আছে, দেখবা যে একটা বড় মিররের মাঝখানে একটা ছোট্ট আর একটা মিরর লাগানো আছে।
এই বড় মিররটা সমতল থাকে আর এই ছোট্ট মিররটা হয় উত্তল, অর্থাৎ এটা উঁচু থাকে। তোমরা ভালো করে খেয়াল করে দেখবা, এটা উঁচু থাকে। এখানে অনেক দূরের দূরের জিনিস ছোট্ট এবং কাছে দেখা যায়, এবং নাকটা নিয়ে যাবা, মুখটা নিয়ে যাবা এর কাছে, এইরকম মোটা মোটা দেখাবে। ঠিক আছে, মনে হবে যেন নাক না, তোমার এটা অন্য কিছু, এইরকম দেখাবে। ওকে, তো ওইটা হচ্ছে উত্তল মিরর, অর্থাৎ এটা গোল মিরর। তো গোলীয় আয়না দুই রকমের হয়ে থাকে, উত্তল এবং অবতল। অর্থাৎ এই যে এই যে চামচের কথা বলতেছি, চামচের যদি উঁচু পৃষ্ঠটাকে, উঁচু পৃষ্ঠের দিকে আমরা তাকাই, তাহলে তখন সেটাকে আমরা বলবো গোলীয় আয়না। ঠিক আছে, তো চামচের তো দুই পৃষ্ঠেই কি হবে, আলোর প্রতিফলন হবে। এবার চামচটাকে যদি উল্টায় দেই, তাহলে এই পৃষ্ঠটা তো এরকম বাঁকা, তাহলে এইটাকে বলা হয়, এই দিকে যদি আয়নার প্রতিফলন, আলোর প্রতিফলন হয়, তখন এটাকে বলবো আমরা অবতল আয়না। আর যদি এই দিকে আলোর প্রতিফলন হয়, তাহলে সেটাকে আমরা বলবো উত্তল আয়না। দুই দিকেই যদি আলোর প্রতিফলন হয়, তাহলে আমরা এই দিকেরটা যখন ইউজ করব তখন অবতল আয়না হিসাবে এটাকে ইউজ করা হবে। যদি এই দিকটা ইউজ করি, তাহলে এটাকে উত্তল আয়না হিসাবে ইউজ হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো একটা ফাঁপা গোলকের খানিকটা কেটে তার পৃষ্ঠে রূপা বা অ্যালুমিনিয়ামের প্রলেপ লাগিয়ে অবতল কিংবা উত্তল গোলীয় আয়না তৈরি করা যায়। উত্তল গোলীয় আয়না তৈরি করা ইজি। তাহলে এইরকম একটা গোল আছে, এই গোলকটাকে কি করতে হবে, প্রথমে এরকম করে কেটে ফেললাম, এরকম করে কি করলাম, কেটে ফেললাম। ঠিক আছে, তো যদি কেটে ফেলি, তাহলে এবার যদি আমি কি করি, পাড়া লাগিয়ে দেই এই প্রান্তে, এই পৃষ্ঠে যদি পাড়া লাগাই দেই, তাহলে এই পৃষ্ঠ থেকে বিম্ব দেখা যাবে। বিম্ব দেখা যাবে কোন পৃষ্ঠ থেকে, এই পৃষ্ঠে। তখন এটা হবে আমাদের কি, উত্তল দর্পণ। ঠিক আছে, আবার এইভাবে কেটে যদি এবার ভিতরের দিকে, এই দিকে যদি পাড়া লাগিয়ে দেই, তাহলে আলোর প্রতিফলন হবে কোন দিকে, এবার এই দিকে। তখন এটাকে আমরা বলবো উত্তল দর্পণ। অর্থাৎ উঁচু অংশে যদি আলোর প্রতিফলন হয়, সেটাকে উত্তল দর্পণ বলবো। আর যদি এরকম নিচু অংশে আলোর প্রতিফলন হয়, সেটাকে আমরা বলবো অবতল দর্পণ। ওকে, কোন পৃষ্ঠে রূপা বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হবে, তার উপর নির্ভর করবে এই গোলীয় আয়নাটি উত্তল নাকি অবতল। ও সরি, উল্টাটা বলছি। যদি রূপা বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়, তাহলে যেই দিকে রূপা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হবে, ওই দিকেই মেনলি প্রতিফলিত হবে। এটা একটু আমি ভুল বললাম। তাহলে রূপা অ্যালুমিনিয়ামের প্রলেপ যেদিকে দেওয়া হবে, সাধারণত তোমার, আমার একদিক দিয়ে ছবিটা ঠিকই আছে, মানে অ্যালুমিনিয়ামের প্রলেপ এই দিকে দেওয়া হয়েছে, আর আয়নার পিছনের অংশ বলতে এই ছবি দিয়ে আয়নার পশ্চাৎ দেশ বোঝায় আর কি। আয়নার পিছনের অংশ এরকম ডটেড লাইন, এই লাইনটা দিয়ে আয়নার পিছনের অংশ বোঝায়। তার মানে অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়েছে কোন দিকে, এই দিকে। ঠিকই আছে, আমার ছবি ভুল নেই। তাহলে আয়নার, তাহলে এই দিকে অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়েছে, তাহলে এটা একটা অবতল আয়না। আবার যদি এই দিকে অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়, তাহলে দেওয়া হয় নাই কোন দিকে, যেই দিকে অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয় নাই, সেই দিকে এরকম চিহ্ন দিয়ে বোঝানো হয়। আর যেদিকে মসৃণ বোঝা হবে, ওই দিকে অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়েছে। তার মানে আলোর প্রতিফলনটা হবে কোন দিকে, এই দিকে। তাহলে এইটা হচ্ছে উত্তল দর্পণ, আর এটা হচ্ছে অবতল দর্পণ। এই জন্য বলতেছে কোন দিকে, যদি উঁচু অংশে অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়, তাহলে সেটা হবে উত্তল আয়না। আর যদি নিচু অংশে প্রলেপ দেওয়া হয়, তাহলে সেটা হবে অবতল আয়না। ঠিক আছে, তাহলে আয়নাটা উত্তল হবে না অবতল হবে, সেটা কোন পৃষ্ঠে আলোর প্রতিফলন হচ্ছে সেটার উপরই কি করবে, নির্ভর করবে। ওকে, তাহলে এখন আমরা একটু বিস্তারিত আসি যে হোয়াট ইজ উত্তল আয়না অর কনভেক্স মিরর। ঠিক আছে, তোমরা যদি কখনো একটা চামচ, চকচকে চামচের নিচের বা পেছনের অংশে নিজের চেহারা দেখার চেষ্টা করে থাকো, তাহলে নিশ্চয় লক্ষ্য করেছো সেখানে তুমি তোমার চেহারাটা সোজা দেখালেও সেটি হবে তুলনামূলকভাবে ছোট। অর্থাৎ চামচের যদি উল্টা পৃষ্ঠে, অর্থাৎ চামচের কোন দিকে, এটা যদি একটা চামচ হয়, ছবি আঁকায় খুবই দুর্বল আমি, তো এটা যদি একটা চামচ হয়, কি হইলো এটা, তো এইখানেই তো দেখা যাচ্ছে এই যে চামচ, এই চামচের উঁচু অংশে, এই চামচের উঁচু অংশে যদি তোমরা কি দেখো, ছবি দেখার চেষ্টা করো, তাহলে সেটা হবে কি, ছোট দেখাবে। কেমন দেখাবে, উঁচু অংশে দেখালে সেটা ছোট দেখাবে। চামচের, সরি নিচের অংশ, সরি কি বলছে, চকচকে চামচের নিচের বা পেছনের অংশ, হ্যাঁ ওইটাই আর কি, ছোট দেখাবে। চামচের এই অংশটা হচ্ছে উত্তল আয়নার মতো কাজ করবে, অর্থাৎ উঁচু অংশটা, চামচের কি উঁচু অংশটা, এটা উত্তল হিসেবে কাজ করবে। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে চামচ, এবার হয়েছে একটুখানি। ঠিক আছে, তো এই অংশে যদি তোমরা কি দেখো, ছবি দেখো, তাহলে কি হবে,
এই অংশে যদি তোমরা ছবি দেখো তাহলে ছোট দেখাবে, অনেক ছোট দেখাবে, এটাকে বলা হবে উত্তল দর্পণ, উত্তল দর্পণ। ঠিক আছে, আবার যদি এই অংশে তোমরা ছবি দেখো তাহলে সেটা হবে কি অবতল দর্পণ। ঠিক আছে, তো সত্যিকারের গোলীয় উত্তল আয়নায় প্রকৃতপক্ষে একটা গোলকের অংশ হয়। তাহলে উত্তল বা উত্তল আয়না হোক বা অবতল আয়না হোক, সেটা একটা গোলকের অংশ। ধরা যাক গোলকটির ব্যাসার্ধ আর এবং এর একটা অংশ কেটে উত্তল অংশটির দিক থেকে আলোর প্রতিফলনের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এমন একটা ব্যবস্থা করা হয়েছে যেন উঁচু অংশ থেকে আলোর প্রতিফলন হয়। এই আয়নায় একটা সমান্তরাল আলো ফেলা হলে আলোটি চারদিকে ছড়িয়ে যাবে। ছড়িয়ে যাওয়া আলোক রশ্মিগুলো যদি আয়নাটি যে গোলকের অংশ তার ভিতরের দিকে বর্ধিত করি, তাহলে মনে হবে সেটা বুঝি একটা বিন্দু থেকে ছড়িয়ে গেছে। ওই বিন্দুটিকে বলা হয় ফোকাস বিন্দু। উত্তল আয়নায় যে পৃষ্ঠ থেকে প্রতিফলন হয় তার কেন্দ্রবিন্দুটিকে বলে মেরুবিন্দু এবং এই বিন্দু থেকে ফোকাস বিন্দুর দূরত্বটিকে বলা হয় ফোকাস দূরত্ব। একটা গোলীয় আয়নাকে আমরা সবসময় একটা গোলকের অংশ হিসেবে কল্পনা করতে পারি। ওই গোলকটির ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে ফোকাস দূরত্ব হবে r/2। ঠিক আছে, আচ্ছা আমরা এই যে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। এখন এইখানে দেখো, এইটা হচ্ছে তোমার একটা গোলক। আমরা ধরে নিলাম যে এই গোলকের এই অংশটাকে কি করা হয়েছে, এই গোলকের এই অংশটাকে কেটে একটা দর্পণ বানানো হয়েছে। ঠিক আছে, দর্পণ কিভাবে বানানো হয়েছে, এই দিকে আলোর প্রতিফলনের ব্যবস্থা করা হয়েছে আর এই দিকে কি পাড়া লাগিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই দিকে পাড়া লাগিয়ে দেওয়া হয়েছে, এইরকম করে দেওয়া হয়েছে। আমি বেশি আঁকতেছি না যাতে এটা খারাপ দেখায়। আর এই দিকে আমি আপাতত এটা তুলে দিলাম। ঠিক আছে, আপাতত ওটা রাখলাম না, মনে করো এই পর্যন্তই আছে। ওকে, এখন যে জিনিসটা আলো ছড়িয়ে যাবে কেন, এই জিনিসটাকে যদি আমরা এখানে দেখতে চাই, মনে করো এখানে তিনটা আমি কি দিলাম সমান্তরাল আলোক রশ্মি, একটা এখানে ফেলছি, একটাকে এখানে ফেললাম, ঠিক আছে, একটা এখানে ফেললাম, আর একটাকে ফেললাম আমি কোথায়, এইখানে। এই তিনটা সমান্তরাল আলোক রশ্মিকে আমি এখানে ফেললাম। ঠিক আছে, এখন আলোর প্রতিফলনের যে নিয়ম, সেটা এই দুই মাধ্যমের বিভেদ তল হবে এখানে। ঠিক আছে, তো এখানে যে বিভেদ তলটা হবে, আমরা জানি প্রত্যেকটা পয়েন্টে বিভেদ তল হবে কি ওখানকার স্পর্শক, ওখানকার কি ওই পয়েন্টে যদি আমরা একটা স্পর্শক আঁকি তাহলে সেইটাই হবে তার কি বিভেদ তল। তাহলে এখানে বিভেদ তলটা হবে এরকম, আর বিভেদ তলের উপর লম্বটা হবে কোথায়, এটা হবে বিভেদ তলের উপর কি লম্ব। তাহলে এই অ্যাঙ্গেলে এখানে আলো কি হবে, এটা যদি থিটা আই হয় তাহলে সেম অ্যাঙ্গেলে আলো কি হবে উল্টা দিকে প্রতিফলিত হবে। ঠিক আছে, এই দিকে, তাহলে এই আলোটা প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে, এই দিকে যাবে। আবার এইখানে যদি আমরা করি তাহলে এখানে বিভেদ তলটা কেমন হবে, এখানে বিভেদ তলটা হবে তোমার এটা। ঠিক আছে, তাহলে এখানে অভিলম্বটা হবে কোনটা, এটা অভিলম্ব হবে। তাহলে এই সেম অ্যাঙ্গেলে এবার আলো কোন দিকে যাবে, এই দিকে যাবে। তো এটা আমি যদি প্রত্যেকটাকে আলাদা আলাদা কালারে দিতে পারতাম তাহলে খুব ভালো হইতো। দাঁড়াও দেখি তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে একটু এই কালার দেই। ঠিক আছে, তো এটাকে আমি দিলাম এই কালার, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, অভিলম্বটাও সেম কালারে দিলাম। ঠিক আছে, তাহলে এটা হইল ওকে। আর এটার জন্য একটা ভিন্ন কালার নেই, তাহলে তোমাদের একটুখানি হয়তো বা এটা লাল কালার নেই। আচ্ছা, তাহলে এই আলোটা কি হবে, এই দিকে আলো প্রতিফলিত হয়েছে এটা, তাহলে এখানে অভিলম্ব, এখানে তোমার বিভেদ তলটা এখানে স্পর্শক যদি আঁকি তাহলে এটা হলো কি তোমাদের বিভেদ তল। তাহলে এখানে অভিলম্বটা হবে কেমন, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে এই আলোটা প্রতিফলিত হবে কোন দিকে, এই দিকে। ঠিক আছে, এই আলোটা প্রতিফলিত হবে এই দিকে। তাহলে ভিন্ন একটা আলো একদিকে প্রতিফলিত হয়। এখন আমরা যদি প্রত্যেকটাকে কি করি বিপরীত দিকে বাড়ানোর চেষ্টা করি, তো আমাদের ছবিটা যদি ভুল না হয় আর কি, ছবিটা আঁকতে যদি ভুল না হয় তাহলে প্রত্যেকটাই গিয়ে কি হবে, এর যে কেন্দ্র আছে না, কেন্দ্র, হ্যাঁ এখানে না কেন্দ্রে মিলবে না, এখানে কেন্দ্রের ঠিক অর্ধেক কোনো একটা পয়েন্টে কি হবে মিলে যাবে, মানে কেন্দ্র। দেখো, তাহলে প্রত্যেকটাকে যদি আমরা বিপরীত দিকে টানি এইখানে, আর এইটাকে যদি আমরা এই দিকে টানি তাহলে এই দিকে, আর এটাকে যদি এই দিকে টানি, তাহলে ছবি আঁকতে যদি আমাদের এখানে ভুল হয়েছে, ডেফিনেটলি তিনটাই কি হবে একটা নির্দিষ্ট, আমরা যদি কি করি ছবিটা একদম পয়েন্ট বাই পয়েন্ট আঁকি তাহলে আমরা দেখব এই প্রত্যেকটা কণাই কি হবে
এখানে যদি আমরা একটা ব্যাসার্ধ নেই, এটা যদি হয় তোমার কেন্দ্র, তাহলে কেন্দ্রের ঠিক মাঝখানে কি হবে, প্রত্যেকটা আলোয় গিয়ে কি হবে, এইরকম হবে, প্রত্যেকটা আলোয় এইখানে এসে পড়বে, অর্থাৎ এক এক জায়গায় মিলিত হবে আমাদের। এইটা মোটামুটি ঠিক আছে, এই ছবিটা আমাদের ভুল হয়েছে, অভিলম্বটা হয়তো একটু আমাদের বেশি বেঁকে গেছে। তো অভিলম্বটাকে যদি আমরা একটু সোজা করতে চাই, তাহলে এই হ্যাঁ এই অভিলম্বটা হবে এইরকম, ঠিক আছে, অভিলম্বটা বাঁকা হবে, সেক্ষেত্রে আমাদের এই অ্যাঙ্গেলটা আরো ছোট হবে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা ছোট হবে। এবার যদি এটাকে বিপরীত দিকে টেনে যে এখানে মিলে গেল, ঠিক আছে, তাহলে এইরকম হবে, প্রত্যেকটা আলো কি হবে, এইভাবে মিলে যাবে, ঠিক আছে, এইরকম হবে। ওকে, তাহলে এখানে প্রতিফলিত আলো কোনটা, এই যে এইটা, এই প্রতিফলিত আলোটা এই দিকে যাবে, এটা হচ্ছে অভিলম্ব, ঠিক আছে। এবার দেখো প্রত্যেকটাই কি হলে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলে যাবে। তো এইভাবে যদি আমরা দেখো, ছবিটা দেখে বুঝতে পারতেছো, তাহলে এই কারণেই মূলত কি হবে, যখন একটা গলীয় দর্পণে গলীয় জায়গায় যখন আলো পড়ে, তখন সেই আলোগুলো কি হয়, এই চতুর্দিকে ছড়িয়ে যায়, এটা এই দিকে ছড়িয়ে গেল, এটা গেল এই দিকে ছড়িয়ে, এটা গেল এই দিকে ছড়িয়ে, তবে তারা এমন ভাবে ছড়াবে যেন মনে হবে এইরকম একটা কোনো একটা বিন্দু থেকে প্রত্যেকটাকে যদি পিছনের দিকে বাড়ায় দেওয়া হয়, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে কি হবে, তারা সংযুক্ত হবে। তো মনে হবে এই বাইরে থেকে যদি কেউ দেখে, তার কাছে মনে হবে প্রত্যেকটা আলোই এই বিন্দু থেকে আসতেছে। তো এইটাকে বলা হচ্ছে কি, ফোকাস বিন্দু, এটাকে বলা হচ্ছে কি ফোকাস বিন্দু। এইটা হচ্ছে সাধারণত, এটা যদি কেন্দ্র হয়, সাধারণত এটাকে আমরা যদি কি বলি, ব্যাসার্ধ বলি, তাই না, এইটাকে তো আমরা কি বলি, ব্যাসার্ধ বলি। তো সাধারণত এই ফোকাসটা থাকে এই এই পয়েন্ট এবং মাঝখানে থাকে আর কি, অর্থাৎ ফোকাস দূরত্বটা এটা যদি আমাদের হয়, তাহলে এখানে মোটামুটি কি হবে, মাঝখানে হবে। তো ফোকাস দূরত্বটা সবসময় ব্যাসার্ধের অর্ধেক হবে, ফোকাস দূরত্ব সবসময় কি হবে, ব্যাসার্ধের অর্ধেক হবে। মানে এই উঁচু বিন্দু, এই বিন্দুটা আমরা কেন্দ্র বরাবর যে একটা দাগ টানি, তাহলে এই এই যে পরিধির উপর এই বিন্দু এবং এই কেন্দ্র যদি আমরা যোগ করি, তার মাঝখানের কোনো একটা বিন্দুতে এরা সবাই এসে মিলিত হবে, ঠিক আছে। আর অবতল দর্পণের ক্ষেত্রেও ঘটনাটা সেম ঘটবে। তো এইটাকে আমরা বলতেছি কি ফোকাস। এখন কথা হচ্ছে, এই ফোকাসটা বাস্তব না অবাস্তব, আলো কি প্রকৃতপক্ষে এখানে আসছে, নাকি আমাদের প্রকৃতপক্ষে আলো চতুর্দিকে ছড়িয়ে গেছে চতুর্দিকে একটা বিন্দু থেকে যাচ্ছে বলে মনে হবে, তাহলে এই ফোকাসটা হবে কি অবাস্তব ফোকাস, এই ফোকাসটা হবে কি অবাস্তব ফোকাস, ঠিক আছে। এখন এইখানে দেখো আলোটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতেছে, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এখানে প্রতিফলিত হয়ে এমন দিকে যাচ্ছে, প্রতিফলিত হওয়ার পর মানে সমান্তরাল আলোক রশ্মি, দেখো প্রত্যেকটাই কিন্তু সমান্তরালই আঁকছিলাম আমরা, প্রত্যেকটা সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলিত হওয়ার পর তারা কিন্তু ব্যাপ্ত প্রতিফলনের মতো, এরা ছড়িয়ে যাচ্ছে, সমান্তরাল থাকতেছে না, বাট ব্যাপ্ত প্রতিফলনের মতো এলোমেলোও হচ্ছে না, তারা কিন্তু একটা প্যাটার্ন ফলো করতেছে। সেই প্যাটার্নটা হচ্ছে কি, তারা এমন ভাবে প্রতিফলিত হচ্ছে যেন তাদেরকে পিছনের দিকে বর্ধিত করলে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। তার মানে এরা একটা নিয়ম মেনে চলতেছে, এটাকেও নিয়মিত প্রতিফলন বলা হয়। তাহলে আমরা নিয়মিত প্রতিফলন পড়ছি কি, যদি সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পরও কি থাকে, সমান্তরাল থাকে, এটা একটা নিয়ম মেনে চলতেছে। আবার এখানেও একটা নিয়ম মেনে চলতেছে, এটাকে বলা হয় অভিসারী হওয়া, এটাকে কি বলা হয়, অভিসারী হওয়া। তাহলে সমান্তরাল আলোক রশ্মি কি হচ্ছে, অভিসারী হচ্ছে। অভিসারী কথার অর্থ হচ্ছে একই বিন্দু থেকে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, এই যে অভিসারী হচ্ছে, অর্থাৎ সে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতেছে, এই জন্য এটাকেও আমরা নিয়মিত প্রতিফলন বলবো। তাহলে নিয়মিত প্রতিফলন শুধু যে সমতল দর্পণে হয় বিষয়টা তাও না, গোলীয় দর্পণেও নিয়মিত প্রতিফলন হয়। কিন্তু সমতল দর্পণে নিয়মিতটার নিয়মটা হচ্ছে কি, সমান্তরালগুলো সমান্তরালই থাকবে, আর গোলীয়র ক্ষেত্রে, যেটা উত্তলের ক্ষেত্রে বললাম, উত্তলের ক্ষেত্রে সমান্তরাল আলোকগুলো অভিসারিতে হবে। তাহলে এটাও একটা নিয়ম, এটাও একটা নিয়ম। আর ব্যাপ্তের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম ছিল না, একদম কোনো ধরনের রুল সেখানে ছিল না। বুঝতে পারছো বিষয়টা? তাহলে ফোকাস, হোয়াট ইজ ফোকাস এবং সেটা কিভাবে হইলো। ওকে, তো এই ফোকাস দূরত্ব সবসময় হবে ব্যাসার্ধের অর্ধেক। আচ্ছা, যাই হোক, এই যে এখানে ওরা দেখাইছে, আমরা এখন বললাম যে কেন ভিন্ন ভিন্ন দিকে যায়, তার কারণ প্রত্যেকটা জায়গাতেই বিভেদ তলগুলো কেমন হবে, বিভেদ তলের অ্যালাইনমেন্ট আলাদা এবং তোমার আপাতন কোণের মান ভিন্ন ভিন্ন,
ফলে তারা এইভাবে চতুর্দিকে বেঁকে যাবে এবং পিছন দিকে টানলে এখানে মিলবে। ঠিক আছে, এখন এইখানে বলছে প্রমাণ করো ফোকাস সমান হচ্ছে এফ ডিভাইডেড বাই আর, অর্থাৎ যে ফোকাস দূরত্বটা এটা হচ্ছে আর অর্ধেক। মজার ব্যাপার হচ্ছে তুমি কিন্তু এটা পুরোপুরি প্রমাণ করতে পারবে না, শুধু এর কাছাকাছি প্রমাণ করতে পারবে। ধরা যাক গোলীয় আয়নার মূল অক্ষের সাথে সমান্তরাল দুটি রশ্মি এ এবং বি থেকে এক্স অর্থাৎ মেরু বিন্দুতে এবং অন্য একটি ওয়াই বিন্দুতে এসেছে। যে বিন্দুটি এক্স বিন্দু থেকে এসেছে সেটি প্রতিফলিত হয়ে যে দিক থেকে এসেছে সেদিকেই ফিরে যাবে, কারণ এক্স বিন্দুতে আপতিত আলোক রশ্মি গোলীয় তলের সাথে স্পর্শ তলের উপর লম্বভাবে আপতিত হয়। আমরা এই রেখাটিকে গোলকের ও কেন্দ্র ও পর্যন্ত বর্ধিত করি, দেখাই যাচ্ছে ও এক্স সমান আর। এবার বি থেকে যে রশ্মিটি ওয়াই বিন্দুতে এসেছে সেই বিন্দুতে ও এন লম্ব এর সাথে থিটা আই কোণে আপতন কোণ করেছে এবং বি ওয়াই রশ্মিটির প্রতিফলন কোণ থিটা আর এবং সেটি প্রতিফলিত হয়ে ওয়াই পি এর দিকে যাবে। আমরা পি ওয়াই কে বর্ধিত করলে সেটি ও এক্স রেখাকে এফ বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, যাই হোক, আমরা দুইটা রেখা নিয়েছি। একটা রেখা হচ্ছে এইটা, আমি ওখানে যেটা দেখাইলাম ঠিক ওই জিনিসটা এখানে দেখাইছে। তাহলে এটা যেহেতু লম্বভাবে প্রতিফলিত হয়েছে, তাহলে এখানে স্পর্শতলটা কি হবে? এইরকম স্পর্শতল, এইখানে স্পর্শতল। ঠিক আছে, তাহলে স্পর্শতলের উপর লম্বভাবে পড়ছে, তাহলে সে যাওয়ার সময়ও কি হবে? লম্বভাবেই ব্যাক করবে। ঠিক আছে, যাওয়ার সময় সে কি করবে? লম্বভাবেই ব্যাক করবে। তাহলে আমরা যেটাকে পিছনের দিকে টানাই তাহলে এই দিকে হবে। ঠিক আছে, তো মনে হবে ওটা পিছন থেকে কোথাও থেকে আসতেছে। ঠিক আছে, এই দিক থেকে কোথাও থেকে আসতেছে। আচ্ছা, এরপর আর একটা, সেটা হচ্ছে এন, আর একটা হচ্ছে কি এন থেকে, তো আরেকটা এরই সমান্তরাল আরেকটা রশ্মি কি বি থেকে যখন আসতেছে এখানে ওয়াইতে পড়ছে, তাহলে এখানে আমরা যদি বিভেদ তল আঁকি তাহলে বিভেদ তলটা হবে কেমন? এইরকম। তাহলে এখানে অভিলম্বটা হচ্ছে কোনটা? এইটা হচ্ছে অভিলম্ব। এটা কি? অভিলম্ব। ঠিক আছে, তো এটা হচ্ছে অভিলম্ব। তো এখানে যে অ্যাঙ্গেলে সে কি করছে? আপতিত হয়েছে, ঠিক একই অ্যাঙ্গেলে সে কি করবে? ফেরত যাবে। ঠিক একই অ্যাঙ্গেলে সে কি হবে? ফেরত যাবে। তো এইটাকে যদি পিছনের দিকে বাড়ায় দেই তাহলে কি হবে? এখানে এফ বিন্দুতে মিলিত হবে। তো তো এখানে যদি আমরা ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করি তাহলে দেখবো যে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা কি হবে? সমান হবে। এই ডিস্টেন্সটা, তো এই যে ডিস্টেন্স, এই দুই ডিস্টেন্স ইকুয়াল হবে। অর্থাৎ আমরা যদি এটাকে দেখানোর চেষ্টা করি, এরা বলছে যে ও এফ, ও কোনটা? এই যে এইটা হচ্ছে ও এফ সমান এফ ওয়াই, ও এফ ও, এটা এফ ও সমান এফ ওয়াই। কারণ ত্রিভুজের এই যে এই কোণ দুইটা সমান। আমরা জানি যে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ কি হবে? সমান হবে। কেন? দেখো, এটা হচ্ছে আপাতন কোণ, তাহলে এটাকে যদি পিছনের দিকে বাড়ায় দেই আমরা, এই অভিলম্বটাকে পিছনের দিকে বাড়ায় দিলে কি হবে? তাহলে এই কোণটা আর এই কোণটা তোমার ইয়া কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে এটা যদি থিটা আর হয় তাহলে এটাও হবে কি? থিটা আর। ওকে, একইভাবে এটা যদি তোমার কি হয়? থিটা আই হয়, তাহলে এই কোণটাও হবে কি? থিটা আই। ঠিক আছে, তো তার মানে এই যে ত্রিভুজটা তৈরি হলো ও এফ ওয়াই, এই ত্রিভুজের এই দুইটা বাহু সমান। কেন? তার কারণ থিটা আই এবং থিটা আর, এই অ্যাঙ্গেল দুইটাও কি? সমান। ঠিক আছে, এই অ্যাঙ্গেল দুইটা সমান হওয়ার কারণে বাহু দুইটা সমান। ঠিক আছে, আমরা জানি যে যে কোনো ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয় তাহলে ওই কোণ দুইটার বিপরীত বাহুও সমান হয়ে যায়। ঠিক আছে, তো সেই অনুযায়ী কোণ দুইটা যেহেতু একটা থিটা আর একটা থিটা আই, তাহলে এই অ্যাঙ্গেলটাও, এই বাহু দুইটাও সমান হবে। এই জন্য বলতেছে এফ ও সমান এফ ওয়াই, কারণ এফ ও ওয়াই ত্রিভুজের এফ ও ওয়াই সমান ও ওয়াই এফ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান, যেহেতু এটা থিটা আই এবং এটা থিটা আর। এখন বলছে এফ ওয়াই সমান এফ এক্স।
এফ ওয়াই সমান এফ এক্স। এখন এটা একদম সমান না, প্রায় সমান। কেন? যখন এক্স ওয়াই ব্যাসার্ধ, যখন এক্স ওয়াই আর থেকে অনেক ছোট হয় তখন এটি সত্য। তাহলে এই দুইটা যদি খুব ছোট হয়, অর্থাৎ বি বিন্দুটাকে যদি আমরা, এই বি রশ্মিটা যদি কি হইতো, এখানে হইতো, বি রশ্মিটা যদি খুব কাছ দিয়ে যাইতো, তাই না, তাহলে কেমন হইতো? তাহলে এইরকম হইতো, অভিলম্বটা এখানে হইতো, আর প্রতিফলিত অ্যাঙ্গেলটাও কি হইতো, এরকম খুব কাছাকাছি। যত কাছাকাছি হইতো তখন তো এই দুইটা কি হবে, সমান হবে। একটুখানি ছোট হবে, বাট এই বি এক্স এবং ওয়াই বিন্দুটা যত কাছে হবে এই বাহু দুইটাও কি হবে, তত সমান হবে। যারা জ্যামিতি বুঝো তাদের ক্ষেত্রে এটা বোঝা সহজ হবে। তাহলে এক্স ওয়াই যে মানটা আছে, এই জিনিসটা যত ছোট হবে এই জিনিসটা তত ছোট হবে। অর্থাৎ আমি যদি তোমাদেরকে এইভাবে বুঝাই, যে মনে করো যে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যেটাই হোক না কেন, যত দেখো এই ভূমির মানটা, লম্বের মান যত ছোট হবে তত দেখো অতিভুজ আর ভূমি কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, তাই কিনা? দেখো এখানে অতিভুজ বড়, ভূমির মান ঠিকই আছে, লম্ব যত ছোট হচ্ছে ভূমি আর অতিভুজ তত সমান হয়ে যায়। এখন এটা যদি গোলীয় হইতো তাও তো ঘটনাটা কি হইতো, সেমই হইতো, তাই না? তাহলে চাপের মানটা যত ছোট হচ্ছে এই এই দুইটা জিনিসও তত কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ এইটা আর এটা কি হবে, যত এই ডিস্টেন্সটা এক্স ওয়াই ডিস্টেন্স যত ছোট হবে, এফ ওয়াই এবং এফ এক্স তত কাছাকাছি আসবে, ঠিক আছে? তো বেশিরভাগ উত্তল আয়নায় এটা সত্য। সাধারণত উত্তল আয়নাগুলো বিশাল বড়, একটা ছোট গোলকের হয় না, এগুলো অনেক বড় গোলকের একটা অংশ হয়, এবং সেখানে আলোগুলো আসে সমান্তরাল ভাবে, তখন এগুলো খুব কাছাকাছি থাকে। তো এটা যদি হয়, ঠিক আছে, তাহলে তাহলে এখান থেকে কিন্তু আমরা অর্ধেক প্রমাণ করতে পারলাম। তাহলে এইটা আর এইটা সমান, এই দুইজনও যদি আবার কি হয়, সমান হয়, তাহলে আমরা কি বলতে পারবো, এইটা আর এইটা সমান। সমান যদি হয় তার মানে আমরা কি বললাম, এটা ওটার এই ও এফ ও এক্স এর অর্ধেক হয়ে গেল, তাই কিনা? তো আর আমি তো একটা প্র্যাকটিক্যাল যে চিত্র, এই চিত্রটাতে এঁকেও দেখাইলাম যে প্র্যাকটিক্যালি যদি আমরা কি করি, এইরকম করি অনেকগুলো অনেকগুলো রশ্মির জন্য আঁকি আমরা, তখন দেখতে পাবো যে অ্যাকচুয়ালি কি, মানে স্কেল ধরে ধরে যদি আঁকি তাহলে এটা এই মাঝখানেই কোনো এক জায়গায় মিলিত হবে। ওকে, তো এরপর বলছে যে সমতল আয়নাকে যদি আমরা গোলীয় বা উত্তল আয়না হিসেবে কল্পনা করি তাহলে তার ফোকাস দূরত্ব কত? তাহলে এখন যদি সমতল আয়নার ক্ষেত্রে ফোকাস দূরত্ব আসলে কি থাকবে কিনা, সমতল আয়নায় তো কোনোদিনও কি হবে না, আলোগুলো একটার সাথে আরেকটা মিলবে কি, একটার সাথে আরেকটা আলো কিন্তু মিলবে না। যদি এটা সমতল হয়, যদি আমরা এটাকে সমতল হিসেবে ধরি, তাহলে কি হবে, তো সমান্তরাল আলোক রশ্মি যদি এখানে গিয়ে পড়ে, ওকে, এরা প্রত্যেকেই কি হবে, একই অ্যাঙ্গেলে ব্যাক করবে, ফলে এরা পিছনের দিকে কোথাও গিয়ে মিলবে না, তাই না? কোথাও গিয়ে মিলবে না। আবার যদি বাঁকা ভাবেও পড়তো তারপরও কি হইতো, বাঁকা ভাবেও যদি পড়তো তাহলে তারা কি হতো, একই অ্যাঙ্গেলে কি করতো, তাহলে তারা কি হইতো, এরকম করে সমান্তরাল ভাবেই কি যাইতো, তাই না? সমান্তরালে আসলে তো সমান্তরালই যাবে। এদেরকে পিছনের দিকে যদি বাড়ায় দেওয়া হয় তাহলে কোথাও কি মিলবে, কোনোদিন মিলবে না। অর্থাৎ আমরা এখানে কি দেখলাম, যেখানে এই আলোগুলোকে গোলীয় দর্পণের ক্ষেত্রে যে প্রতিফলিত আলোগুলো পিছনের দিকে বাড়ালে যে পয়েন্টে মেলে সেটাকে আমরা ফোকাস বলতেছি। তাহলে আমরা সমতল দর্পণের ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে তাদের এখানে যদি বলি যে এখানে কি ফোকাস দূরত্ব বলে এরকম কোনো বিন্দু আছে, তাহলে এটা আসলে নেই। এই জন্য এটাকে বলা হচ্ছে কি ইনফিনিটিতে এর ফোকাস দূরত্ব থাকতে পারে। ওকে, আচ্ছা, এরপর দেখো আমরা এখন গলীয় আয়নার জন্য প্রতিবিম্ব কেমন হতে পারে সেটা দেখব। তোমরা দেখবে গলীয় উত্তল আয়নায় প্রতিবিম্ব সবসময় অবাস্তব, কিন্তু গলীয় অবতল আয়নায় সেটি বাস্তব কিংবা অবাস্তব দুটি হতে পারে, তবে সেটি নির্ভর করে বস্তুটি কোথায় আছে সেটার উপর, ঠিক আছে?
এরপর বলছে গোলীয় উত্তল আয়নায় প্রতিবিম্ব। তাহলে গোলীয় উত্তল আয়নায় প্রতিবিম্বটা কিভাবে তৈরি হয় সেটা যদি আমরা এই রশ্মি চিত্রগুলো আঁকতে চাই, তো এইখান থেকে না দেখে আমি তোমাদেরকে সরাসরি এঁকে দেখাবো। তো আমি চলে যাই আমাদের বোর্ডে, ঠিক আছে? বোর্ডে যদি যাই, তো এইখানে আমরা এর আগে একটা জিনিস শিখেছি যে আমাদেরকে যদি বিম্ব আঁকতে হয় কোনো পয়েন্টের, যে কোনো একটা বিন্দুর যদি আমরা বিম্ব পেতে চাই, তাহলে সেটার জন্য আমাদের কি লাগবে? অ্যাটলিস্ট দুইটা করে রশ্মি লাগবে। অ্যাটলিস্ট কয়টা করে রশ্মি লাগবে? দুইটা করে রশ্মি লাগবে। ওকে, কয়টা রশ্মি লাগবে? দুইটা। তো আমরা ধরে নেই যে এইখানে ওরা প্রথমে অবতল আয়নার জন্য দিয়েছে, তো আমরা অবতল আয়নার জন্যই আঁকি। তাহলে মনে করো এটা একটা কি অবতল আয়না। তো এইখানে তো আসলে বৃত্ত আঁকলাম, বৃত্তকে তো কাটা যায় না। আচ্ছা, মনে করো এটাই হচ্ছে একটা অবতল আয়না, আর এইটা আছে তার প্রধান অক্ষ। এখানে কিছু সংজ্ঞা আছে যে সংজ্ঞাগুলো আলোচনা করার আগেই তারা অন্যদিকে চলে গেছে। তো আমরা এখানে এই জিনিসগুলো একটুখানি আলোচনা না করলেই নয়, তো সেই জিনিসগুলো আগে আলোচনা করে দেয়। এটা কি হইলো? এটা মনে করো সেই গোলক, এই গোলকটাকে কাটা হবে। এই মনে করো এই গোলকটার এই অংশটা আমরা কি করছি? কেটে নিয়েছি। কোন দিকের অংশটা? বাম দিকের অংশটা আমরা কেটে নিয়েছি। কেটে নিয়ে যদি আমরা এই দিকে যদি আমরা কি করি, এই দিকে পাড়া লাগিয়ে দিই, এই দিকে পাড়া লাগাইছি বা এই দিকে প্রলেপ দিয়েছি রূপার, তাহলে এই দিকে মানে মোট কথা এমন একটা ব্যবস্থা করছি যেন এই নিচু অংশটা এই দিকে আলোর প্রতিফলন হয়। ঠিক আছে, তাহলে এটা একটা অবতল দর্পণ। ওকে, তাহলে এই যে দর্পণ, এই দর্পণে দেখো এইখানে একটা সবচেয়ে উঁচু বিন্দু আছে, তাই না? এখান থেকে শুরু করে দেখবে এখান থেকে প্রত্যেকটা ডিস্টেন্স গুলো লম্ব দূরত্ব আলাদা আলাদা না? লম্ব দূরত্ব কি ভিন্ন ভিন্ন? অবশ্যই ভিন্ন ভিন্ন। তাহলে এটা কি হলো গো? ওকে, এই যে প্রত্যেকটারই লম্ব দূরত্ব ভিন্ন ভিন্ন। ঠিক আছে, তাহলে যদি আমরা এইখানে আমরা দুইভাবে জিনিসটা হিসাব করতে পারি। এটা হচ্ছে কেন্দ্র, আর এই রেখাটার মধ্যবিন্দু। এই যে রেখা যেখানে আমরা কেটেছি, এইটাকে বলতেছি আমরা দর্পণ। আর এই দর্পণের দুই প্রান্ত বিন্দুর মাঝখানে যে সংযোগ রেখা আছে তাদের যে মধ্যবিন্দু, এই তাদের মধ্যবিন্দু এবং বৃত্তের কেন্দ্র যদি আমরা যোগ করি, তাহলে যে রেখাটা পাবো ওই ওই রেখা বরাবর এই ডিস্টেন্সটাই কিন্তু সর্বোচ্চ ডিস্টেন্স হবে, তাই না? এই ডিস্টেন্সটাই হবে কি সর্বোচ্চ ডিস্টেন্স। অথবা এই যে আয়নাটা, এই আয়নাটার এটাই হবে সবচেয়ে উঁচু অংশ। এটা হবে কি সবচেয়ে উঁচু অংশ, অর্থাৎ আয়নার যেই তল আছে এই তল থেকে সবচেয়ে দূরে হবে এই বিন্দুটা, উঁচু হবে এটা। তাহলে এই উঁচু বিন্দুটাকে আমরা বলতেছি মেরু বিন্দু। এটাকে বলতেছি আমরা কি মেরু বিন্দু। আর এইটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ। এখান থেকে মেরু বিন্দু পর্যন্ত এই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি কি বক্রতার ব্যাসার্ধ আর। এটাকে বলতেছি বক্রতার ব্যাসার্ধ আর। এবং এই মেরু বিন্দুটাকে আমরা ও দ্বারা প্রকাশ করি, সরি মেরু বিন্দুকে পি দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, আর এর কেন্দ্রটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা বক্রতার কেন্দ্র ও। আর পি ও যেটা মেরু বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী ডিস্টেন্সটাকে আমরা বলতেছি বক্রতার ব্যাসার্ধ। ঠিক আছে, আর এই দুইটার মাঝখানে এমন একটা জায়গা আছে যেটাকেই মূলত ফোকাস দূরত্ব বলতেছে, যেখানে আলো এসে কি হবে প্রতিফলিত। এই যে মানে এই ঘটনাটা এখানে উত্তল দর্পণের জন্য দেখাইছি, অবতল দর্পণের জন্য সেম ঘটনাটাই ঘটবে। ঠিক আছে, তো ওখানে প্রকৃতপক্ষেই মিলিত হবে আর কি। আমি পরে হয়তো বা ছবিটা দেখাবো। তো এইরকম একটা জায়গায় আলোটা কিভাবে প্রতিফলিত হবে, তো মাঝামাঝি অবস্থায় R/2 অর্থাৎ R/2 এটাকে বলছি আমরা ফোকাস দূরত্ব। এফ সমান আছে ফোকাস দূরত্ব, সেটা হবে কি R/2 অর্থাৎ তার অর্ধেক। ঠিক আছে, তো এইরকম যদি হয় তাহলে এইখানে এই রশ্মি চিত্রগুলো আঁকার আগে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। এই জিনিসটা হচ্ছে যে আলোটা ফোকাস দিয়ে এই আয়নার উপর এসে পড়বে, যে আলোটা কিভাবে এই ফোকাস দিয়ে এই আয়নার উপর এসে পড়বে, সেই আলোটা কি হবে সমান্তরালে যাবে। একটু আগে আমরা কি দেখেছি, যে আলোটা সমান্তরালে আসবে, যে আলোটা কি হবে সমান্তরালে এসে এখানে পড়বে, সেই আলোটা কোন দিক দিয়ে যাবে ফোকাস। কারণ ফোকাসের সংজ্ঞাটাতেই তো আমরা কি পড়ছি, ফোকাস দূরত্ব যে ফোকাস বিন্দুটা ছিল
যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর যে বিন্দু দিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে কি তার ফোকাস দূরত্ব, তাই না? এই যে এই দিক দিয়ে যাবে এইরকম করে, এটা হচ্ছে কি তার ফোকাস দূরত্ব, এই বিন্দু দিয়ে যাচ্ছে। আর এইখানে কি হয়েছে, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এমনভাবে প্রতিফলিত হয়েছে যেন তাদেরকে প্রত্যেককেই পিছন দিকে বর্ধিত করলে এই বিন্দু থেকে যাচ্ছে বলে মনে হচ্ছে, এই জন্য এটাকে আমরা ফোকাস বলেছিলাম। আর এখানে যেহেতু এই উল্টা দিকে বাঁকা, এই জন্য আলোটা কি হবে, প্রতিফলিত হয় এই দিকে আসবে, অর্থাৎ একটা বিন্দু দিয়েই তারা সবাই পাস করবে। তার মানে এখানে 1 নম্বর ইনফরমেশন হচ্ছে কি, সমান্তরাল আলোক রশ্মি কোন দিক দিয়ে যায়, কার সমান্তরাল, ও সরি, প্রধান অক্ষে, এইটাকে বলতেছি আমরা প্রধান অক্ষ, এটা লিখছিলাম কি, বলেছিলাম কিন্তু লিখি নাই, এটাকে আমরা বলতেছি কি প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ জিনিসটা কি, এই কেন্দ্র এবং মেরু এই দুইটা যদি আমরা কি করি, যোগ করি, তাহলে এই যে রেখাটা এটাকে বলতেছি আমরা প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল, কার সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল রেখা কোন দিক দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল রেখা যাবে ফোকাস দিয়ে। আর 2 নম্বর মাথায় রাখবা, যে আলোটা বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, আমরা জানি কেন্দ্র দিয়ে কোনো রেখা যদি এই বৃত্তের পরিধির উপর পড়ে, তাহলে বৃত্তের পরিধির স্পর্শকের উপর সেটা কি হয়, লম্ব হয়। আমরা এত ছোটবেলা থেকে শিখেছি যে কোন বৃত্তের কোন স্পর্শবিন্দু হতে যদি কেন্দ্র যোগ করা হয়, তাহলে সেটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এই দিক দিয়ে যদি কোনো আলো যায় কেন্দ্র, তাহলে সেটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে, তাহলে এটা এই যে দিক দিয়ে আসবে সেই দিক দিয়ে কি হবে, ফেরত যাবে। তাহলে সি দিয়ে আগত আলোক রশ্মি বা ও দিয়ে, এটাকে বক্রতার কেন্দ্রকে সাধারণত ও দেয় না, সি দ্বারা প্রকাশ করা হয়, সেন্টার, তাহলে এটা ও পি না পিসি। তাহলে সি দিয়ে আগত, সি দ্বারাটা আলাদা জিনিস, সি দিয়ে আগত, তো সি দিয়ে আগত রশ্মি কি হবে, সি দিয়েই যাবে, সি দিয়েই প্রতিফলিত হওয়ার পর যাবে, এটা বেঁকে যাবে না, ঠিক আছে। ওকে, তাহলে এই দুইটা জিনিস যদি তোমাদের মাথায় থাকে। আবার উল্টা হবে, তাহলে আর একটা জিনিস হলো, যে আলোটা সমান্তরাল আসবে সেটা তো কি হবে, ফোকাস দিয়ে যাবে, কিন্তু কোনো আলো যদি ফোকাস বরাবর আসে, তাহলে সেই আলোটা প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের সমান্তরাল যাবে, ঠিক আছে। তাহলে এই 1 নম্বরটা বিপরীত হবে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল হলে ফোকাস দিয়ে যাবে, আর ফোকাস দিয়ে আসলে কি হবে, সমান্তরালে যাবে। তার মানে একটা গোলীয় আয়নায় আমরা 3 ধরনের রশ্মির গতিপথ জানি, আর বাকিগুলো জানি না। তো যখন আমরা কি করব, কোন একটা গোলীয় দর্পণে এরকম করে রশ্মি চিত্র আঁকবো, তখন ডেফিনেটলি আমাদের কি মাথায় রাখতে হবে, এই 3টা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে এটা একটা গোলীয় দর্পণ, মনে করি এটা হচ্ছে মেরু, আর এটা হচ্ছে তার কি প্রধান অক্ষ আঁকলাম আমরা, এটা হচ্ছে কি তার প্রধান অক্ষ, ঠিক আছে। এইটা হচ্ছে মেরু, ঠিক আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ। ওকে, এখন আমরা যেটা করব, একটু মোটা করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো এই যে, তাহলে এইখানে একটা বস্তু আছে, কোথায়, তো এখানে আমরা বিন্দুগুলো নেই, এটা হচ্ছে মেরু পি, ঠিক আছে, বক্রতার ব্যাসার্ধ ধরে নেই আমরা, এটা সি, আর এর মাঝখানে মূলত কি আছে, ফোকাস দূরত্ব আছে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, মনে করি এই জায়গায় বস্তুটা আছে, র্যান্ডমলি আমরা কোনো একটা জায়গায় বস্তু ধরলাম, ঠিক আছে, এইখানে একটা বস্তু আছে, এটা হচ্ছে একটা অবতল দর্পণ, এইটা হচ্ছে কি তোমার কি, আচ্ছা। তো এখন দেখো এইখান আমরা কয়টা আলো জানি, এই বিন্দু থেকে 3টা রশ্মি আমরা, নন 3টা রশ্মি জানি, যে 3টা রশ্মির গতিপথ আমরা জানি। 1 নম্বর হচ্ছে সি দ্বারা যে রশ্মি যাবে তার গতিপথ আমরা জানি, যেটা সি দিয়ে যাবে সেটা সি দিয়েই ফেরত যাবে। আর একটা জানি সমান্তরাল, প্যারালালটা জানি, পি 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 আসলে না, যেটা প্যারালাল, কি প্যারালালটা কি হবে, যেটা প্রধান অক্ষের সাথে প্যারালাল, সেটা ফোকাস দিয়ে যাবে, সেটা কি দিয়ে যাবে, এই ফোকাস দিয়ে যাবে। আর একটা জানি যেটা ফোকাস দিয়ে যাবে সেটা সমান্তরাল, যেটা ফোকাস দিয়ে যাবে সেটা কি হবে, এরকম সমান্তরাল হবে। তো আমরা যে কোনো দুইটা আঁকবো, এখানে আমাদের হাতে 3টাই আঁকার অপশন আছে,
তো আমাদের হাতে যেহেতু তিনটাই আঁকার অপশন আছে, আমরা যে কোনো দুইটা আঁকি। সি দিয়ে না আঁকি, সি দিয়ে আঁকলে আবার এটা অনেক দূরে চলে যাবে। তাহলে আমরা একটা আঁকি, এই মাথার বিম্ব আঁকবো আমরা। তো এটা দিয়ে প্রথমে আমরা কি করব, এখানে সমান্তরাল দিব। ঠিক আছে, এটা সমান্তরাল। তাহলে সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলিত হওয়ার পর কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। এটা আমরা জানি কোন দিক দিয়ে যাবে, এটা হচ্ছে ফোকাসে, ফোকাস দিয়ে গেল। ওকে, ভালো কথা। তাহলে সমান্তরাল আলোক রশ্মি ইয়া হওয়ার পর কোন দিক দিয়ে গেল? ফোকাস দিয়ে গেল। আর একটা নেই আমরা ফোকাস দিয়ে, যেটা ফোকাস দিয়ে যাবে, মনে করো একটা ফোকাস দিয়ে গেল, তো সেই ফোকাস দিয়ে যাওয়া আলোটা কি হবে? সমান্তরাল হবে। সেই ফোকাস দিয়ে যাওয়া আলোটা কি হবে? এইরকম সমান্তরালে গেল। তো তাহলে বিম্বটা তৈরি হইলো কোথায়? এইখানে তৈরি হইলো। তাহলে এইটা মোটামুটি সি এর ভিতরে হইলো, তাই না? এটা কি হইলো? তাহলে এই এই বিন্দুটার বিম্ব কোথায় তৈরি হলো? এখানে তৈরি হলো। আর এর বিম্বটা একইভাবে কোথায় তৈরি হবে? এখানে তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা এখানে কি পেলাম, তাহলে সি এর বাইরে যখন বিন্দু থাকতেছে, তখন সি এর ভিতরে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এইভাবে আমরা কি করব? রশ্মিচিত্র মোট 6টা পজিশনের জন্য রশ্মিচিত্র পাবো। তাহলে 6টা পজিশন কি কি, আমি ওটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য বললাম। এখন আমরা আস্তে আস্তে 6টা পজিশন কি কি সেটা বলে দেই। তো আমাদের পজিশন গুলো হচ্ছে কেমন, দেখো। একটা পজিশন হচ্ছে কি সি, একটা পজিশন হচ্ছে সি, একটা পজিশন হচ্ছে ফোকাস, আর একটা হচ্ছে কি সি এর বাইরে, সি এর বাইরে, আর একটা হচ্ছে কি ইনফিনিটি, আর একটা হচ্ছে ইনফিনিটি। এখন ইনফিনিটি তো এখানে আমরা রাখতে পারবো না, তাহলে মোট পজিশন আমাদের 6টা। ইনফিনিটি হচ্ছে 1 নম্বর পজিশন। ঠিক আছে, সি এবং ইনফিনিটির মাঝখানে, অর্থাৎ সি এর বাইরে কিন্তু একটা সসীম ডিস্টেন্স, সেই পজিশনটা হচ্ছে 2 নম্বর পজিশন। এরপর সিটা হচ্ছে কি 3 নম্বর পজিশন। কোনো বস্তু যদি সি এর উপর থাকে, তারপর সি আর এফ এর মাঝখানে একটা পজিশন, সেটা হচ্ছে 4 নম্বর পজিশন। আর কোনো বস্তু এফ এর উপরেও থাকতে পারে, তাহলে সেটা হচ্ছে একটা পজিশন। আর কোনো একটা সি, এফ এবং পি এর মাঝখানে একটা বস্তু থাকতে পারে, এটা 6 নম্বর পজিশন। আর একটা আছে বিম্ব অনেক সময় কি হবে? বাইরে তৈরি হবে, সেই পজিশনটাকে আমরা বলতেছি কি 0 নম্বর পজিশন। ঠিক আছে, তাহলে মোট 7টা পজিশন। মোট কয়টা পজিশন? এই 7টা পজিশন। অর্থাৎ একটা হচ্ছে ইনফিনিটিতে, একটা সি এর বাইরে, একটা সি এর মধ্যে, একটা সি এফ এর মাঝখানে, একটা হচ্ছে এফ এর মাঝখানে, আর একটা হচ্ছে এফ এই। ঠিক আছে, আরেকটা হচ্ছে এফ এর উপর, একটা সি এফ ফোকাস এবং মেরুর মাঝখানে, একটা হচ্ছে মেরুর পিছনে, অর্থাৎ দর্পণের পিছনে। এই মোট 7টা বস্তু। তার পিছনে রাখলে বিম্ব তৈরি হবে না। বস্তুর অবস্থান হচ্ছে এই 6টা। বস্তুর অবস্থান কোথায়? 6টা। বস্তু যে কোনো এক জায়গায় থাকতে পারে, তাহলে এই বস্তুটার বিম্ব তৈরি হবে কি বাকি যে 6টা লোকেশন আছে, 1 2 3 4 5 6, বাকি 6টা লোকেশনের যে কোনো একটা লোকেশনে বিম্ব তৈরি হবে। তাহলে বিম্ব, এখানে বস্তু আছে, তাহলে বিম্ব তৈরি হবে কোথায়? 1 2, বাকি 6টা এই 7টা লোকেশনের মধ্যে যে কোনো একটা লোকেশনে বিম্ব থাকবে, সরি বস্তু থাকবে। আর বিম্ব তৈরি হবে বাকি 7টা লোকেশনের যে কোনো একটা লোকেশনে। ঠিক আছে, তো এটা ইজিলি এটা একটা শর্টকাট আছে, সেটা আমি পরে শেখাচ্ছি। তার আগে আমি দেখাই যে এই 7টা লোকেশনে কিভাবে বিম্ব তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই 7টা লোকেশনে কিভাবে বিম্ব তৈরি হয় আমি সেটাই আগে দেখাই, শর্টকাটটা। তাহলে কিভাবে বিম্বগুলো হবে এই অবতল দর্পণের ক্ষেত্রে, এটা কি অবশ্যই অবতল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে না, অবতল দর্পণের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এরকম। বস্তু যদি থাকে 2 নম্বর পজিশনে, এবার বস্তু যত নম্বর পজিশনে থাকবে 6 থেকে তার পজিশন বাদ দিতে হবে। 6 থেকে তার পজিশনটা বিয়োগ করতে হবে। 6 মাইনাস পজিশন সমান যেটা হবে সেটাই হবে তার বিম্বের পজিশন। বুঝলা কিছু? 6 মাইনাস বস্তুর পজিশন সমান বিম্বের পজিশন। 6 মাইনাস বস্তুর পজিশন সমান বিম্বের পজিশন। যেমন একটা, এই যে মনে করো যে বস্তু আছে কোথায়? ইনফিনিটিতে আছে। বস্তু আছে কোথায়? ইনফিনিটিতে। ঠিক আছে, তার মানে এর পজিশন নাম্বার কত? 1। তাহলে বিম্বের পজিশন হবে কত? 6 মাইনাস 1 সমান 5। অর্থাৎ বিম্ব তৈরি হবে কোথায়? ফোকাসে। বুঝতে পারলা? একটা বস্তু কোথায় আছে?
সি এফ এর মাঝখানে আছে, সি এফ এর মাঝখানে 4 নম্বর পজিশনে আছে, তাহলে বিম্বের পজিশন কত হবে? 6 থেকেই সবসময় বাদে, 6 - 4 = 2। তাহলে বিম্ব তৈরি হবে কোথায়? এইখানে সি এবং ইনফিনিটি, সি এর বাইরে অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে একটা সসীম দূরত্বে কি হবে? বিম্ব তৈরি হবে। ঠিক আছে, একইভাবে বিম্ব মনে করো আছে 6 নম্বর পজিশনে, অর্থাৎ এফ এবং পি এর মাঝখানে, এফ এবং পি এর কি মাঝখানে বস্তু আছে, তাহলে তার বিম্ব তৈরি হবে কত? 6 - 6, এই পজিশনটার নাম হচ্ছে 6 সমান 0। তাহলে বিম্ব তৈরি হবে কোথায়? দর্পণের বাইরে। বিম্ব তৈরি হবে কোথায়? দর্পণের বাইরে। তাহলে এইভাবে যে কোনো ছয়টা পজিশনের জন্য আমরা কি করতে পারবো? 6টা পজিশন পাবো এবং বিম্বগুলো কোথায় তৈরি হবে সেটা আমরা দেখলাম। তাহলে এই প্রসেসে কি করা যাবে? বিম্বের পজিশন জাস্ট চোখে দেখেই বুঝে নেওয়া যাবে। এখন রশ্মি চিত্রের মাধ্যমে এটা কিভাবে এক্সপ্লেনেশন হবে, উত্তল দর্পণ এবং সমতল দর্পণের দুইটারই ক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ।